শীতের সময় চারপাশে ফুরফুরে বাতাস, কিছুটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মনটা একদম শীতল হয়ে যাচ্ছে। ওর মনটা আজ খুব খারাপ, কারণ ওর বাড়ির কথা খুব মনে পড়ছে। এতদিন ভালোই ছিল, কিন্তু আজ হঠাৎ নিজের বাবাকে সামনে দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেছে। ছাদের উপর দাঁড়িয়ে আছে, দূরের রাস্তার অলিগলি দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চলচল করতে ব্যস্ত। সবাই নিজেদের গাড়ি কর্মস্থলে থেকে বাসায় ফিরছে। হঠাৎ নিজের কাঁধের উপর কারোর স্পর্শ পেল। পেছনে ঘুরে তাকিয়ে দেখে ওর জন্মদাতা পিতা, যাকে কিনা ও অনেক বছর পর নিজের খুব কাছ থেকে দেখছে। কোনো এক মিথ্যা অপবাদের জন্য আজ ও নিজের পরিবার থেকে অনেক দূরে। বাবার দিকে ঘুরতেই মাহিমকে থাপ্পড় বসিয়ে দিল তার বাবা। বাবার হাতে থাপ্পড় খেয়ে মাহিম মাথা নিচু করে নিল। এখানে তার কিছু বলা নেই, নিজের বাবা মারছে তো কি আর বলবে। নিজের বাবা মা, নিজের পরিবারের উপর তোর এত কিসের রাগ অভিমান যে 8 বছর হয়ে যাচ্ছে তোর বাসায় যেতে ইচ্ছে করে না? আমাদের কথা কি তোর মনে পড়ে না? আপনাদের কথা আমার কেন মনে পড়বে? তাছাড়া আমার মা বাবা নেই। এটা বলেই মাহিম আবার অন্যদিকে ঘুরে দাঁড়ালো। সালাম সাহেব মাহিমের পাশে এসে দাঁড়ালো। আমাদের উপর এখনো রাগ করে আছিস? আপনাদের উপর আমি কেন রাগ করব? আচ্ছা, এসব বাদ দে। তুই আমার সাথে কাল বাসায় যাবি। আমি আর ওই বাসায় ফিরবো না। তোকে ফিরতে হবে। আর 1 সপ্তাহ বাদে তোর ছোট বোনের বিয়ে। তোকে খুব করে সেখানে আনতে বলেছে, কিন্তু আমি ছিলাম নিরুপায়। তোর কোনো খোঁজ জানতাম না, কিন্তু রাজনীতির কাজে ঢাকায় আসলে তোরে দেখতে পাই আর অনেক খোঁজ নিয়ে জানতে পারি তুই এখানেই থাকিস, তাই চলে আসলাম। আমার মতো একজন পাপী ছেলে সেখানে না থাকলেও চলবে। দেখ, আমি আর তোর মায়ের সম্পূর্ণ বিশ্বাস ছিল তুই ওই কাজ করিসনি, কিন্তু কি করব বল, বাকিদের কথা শুনে আমার মাথা ঠিক ছিল না। পুরনো কথা আমি ভাবতে চাই না। আপনি আসছেন, একসাথে খাওয়া দাওয়া করবেন, ইচ্ছে হলে থাকবেন, আর না হলে তারপর। আমি তোর থেকে এত কথা শুনতে চাই না। তুই যাবি মানে যাবি। মাহিম নিজের বাবাকে কিছু বলতে যাবে, এমন সময় তার কাছে একটা কল আসলো। ফোনের দিকে তাকিয়ে একবার তাকিয়ে সে নিজের বাবার কাছ থেকে একটু সরে গিয়ে ফোন রিসিভ করলো। কিছু সময় কথা বলে আবার তার বাবার কাছে ফিরে আসলো। কে ফোন করছিল? আমার এক বন্ধু। আচ্ছা নিচে চলুন, আমাকে একটু বাইরে যেতে হবে। আমি কাজের মাসিকে সবই বলে যাচ্ছি। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আপনাদের সাথে পরে কথা হবে, আমার এখন যেতে হবে। মাহিম তার বাবাকে নিজের ফ্ল্যাটে রেখে কোথাও একটা চলে গেল। তারপর চারিদিকে রাতের অন্ধকার নেমে গেছে। ঝিঝি পোকা ঝিঝি করে ডাকছে। ফাঁকা রাস্তা, পুরো শুনছান। এই ফাঁকা রাস্তায় খুব জোরে গাড়ি চালিয়ে যাচ্ছে এক আগন্তুক। হয়তো জীবনে তার কোনো মরার ভয় নেই, এই জন্য হয়তো এত স্পিডে গাড়ি চালাচ্ছে। তার গায়ে রয়েছে নেভি ব্লু কালারের হুডি পোশাক, মুখে অদ্ভুত মাস্ক, যেটাই শুধু তার চোখ আর এক সাইডের মুখে কিছু অংশ দেখা যাচ্ছে, কিন্তু বোঝার উপায় নেই যে কে এই আগন্তুক। আগন্তুক কিছু সময় পর লোকালয় থেকে অনেক দূরে চলে আসলো, আর কিছু দূরে এসে ছোট একটা জঙ্গল, যেখান থেকে জঙ্গলের মাঝে প্রবেশ করলো। সেখানে একটা বট গাছ আছে। নিজের বাইক নিয়ে একদম সেই গাছের কাছে চলে আসলো। তারপর গাছের কাছে গিয়ে নিজের হাতের ছাপ দিল। সাথে সাথেই একটা বড় দরজা তৈরি হয়ে গেল। আগন্তুক সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই এক অন্য জগতে চলে আসলো, যেটা আগন্তুকের একদম নিজের তৈরি করা একটা জায়গায়। কিছু সময় বাইক চালিয়ে কিছু দূর অতিক্রম করলো। চারপাশে নামি দামি অস্ত্র, কম্পিউটার আছে, আর আশেপাশে রয়েছে তার বাহিনী। আগন্তুক গাড়ি থেকে নামার সাথে সাথে সেখানে উপস্থিত হলো তার ডান হাত এনকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আমি যে কারণে এসেছি। চলেন ভাই, রুমে গিয়ে কথা বলে। হুম। দুজনই রুমে গেল। আপনাকে যে খবর দেওয়ার ছিল সেটা দিয়ে দিয়েছি। তবু আপনি এখানে আসার কারণ? তুমি নিশ্চয় জানো আমি কোনো কারণ ছাড়া কিছু করি না, তবুও বোকার মতো কথা বলছো। সরি ভাই। আমি তোমার থেকে কাঙ্ক্ষিত খবর পেয়েছি। এখন আমাকে একটা কাজের জন্য বাইরে যেতে হবে, আর আমি যতদিন না ফিরবো সব কিছু তোমাকে সামলাতে হবে। ঠিক আছে ভাই, কিন্তু কোথায় যাবেন? সেই কাজের মূল কি তাকে ধরতে নাকি? হ্যাঁ, আমি তাকে খুঁজে বের করব।
কে এমন দেশে মাঝে বেআইনি কাজ করছে, আর রাজনীতি নিয়ে কে এত কূটনৈতিক কাজ করছে, খারাপ কাজ করছে, আমি বের করেই ছাড়বো। তাছাড়া আমার আরও একটি কাজ আছে, তাই সেখানে আমার যেতে হবে। ঠিক আছে ভাই, আপনি যেটা ভালো মনে করেন। দরকার হলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমার দরকার পড়বেই। তোমরা সব সময় রেডি থাকবে, আমি কল দেওয়া মাত্র সেখানে এসে হাজির হবে। হুম। ডেডলি বয়েজ লিডার এমকে ডান হাত এনকের সাথে কথা বলছিল। নিজের কথাবার্তা শেষ করে সে সিক্রেট জায়গা থেকে বেরিয়ে গেল। তারপর মাহিম রাতে বাড়ি ফিরল। বাড়িতে এসে দেখলো যে তার বাবা এখনো জেগে আছে। কি হলো, আপনি এখনো জেগে আছেন কেন? খালা ওনাকে খেতে দিয়েছেন? না, অনেকবার খেতে বলেছি, কিন্তু উনি আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার অপেক্ষা করা উচিত হয়নি। অনেকদিন তোর সাথে খাওয়া হয়নি, তাই অপেক্ষা করছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। খালা, তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। এটা বলে মাহিম নিজের রুমে চলে আসলো। তারপর ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলো। আসুন, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিন। মাহিমের ডাক শুনে সালাম খাবার টেবিলে আসলো। মাহিমের বাবা এসেছে, তাই মাহিম রান্না করার খালাকে সব ভালো ভালো খাবার রান্না করতে বলেছিল। মাহিমের কথা অনুযায়ী খালা সব রান্না করেছে। খাবার টেবিলে ভরা। সালাম মাহিমের সামনে এসে বসলো। খালা, ওনাকে খাবার তুলে দিন। মাহিমের কথা অনুযায়ী তিনি খাবার দিতে লাগলো। মাহিম খাওয়া শুরু করলেও সালাম খাচ্ছে না। কি হলো, আপনি খাচ্ছেন না কেন? আমি খাবো, যদি তুমি আমার কথা রাখো। আমি কি কথা রাখবো? আমি বেঁচে থাকতে আর সে বাড়িতে পা রাখছি না। তুমি যদি বাড়িতে না যাও, তাহলে আমিও ভাত খাবো না, আর না এই ঢাকা শহর থেকে যাব। আর আমি না গেলে তোমার বোনের বিয়ে হবে না। আর বিয়ে না হলে বুঝতেই পারছো, সবাই তোমার বোনের নামে আমার নামে কি বলবে। লোকে বলবে এমপি মেয়ের বিয়ে না দিয়ে পালিয়েছেন। আমি গেলে তো আরও বেশি সমস্যা হবে। খারাপ ছেলে যদি আপনার মেয়ের বিয়ে ভেঙে যায়। কিচ্ছু হবে না, আমি সব সামলে নিব। তুমি শুধু রাজি হয়ে যাও। সালামের কথা শুনে মাহিম কিছু একটা চিন্তা করলো। মাহিমকে ভাবতে দেখে সালাম তার দিকে তাকিয়ে রইল। আচ্ছা ঠিক আছে, আমি যেতে রাজি আছি, কিন্তু আমি বিয়ের আগের দিন যাব। আশা করছি এটা নিয়ে আর কোনো কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি যেতে রাজি হয়েছো, এটাই অনেক। মাহিম আর সালাম খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে মাহিম রুম দেখিয়ে দিল। তারপর মাহিমের বাবা চলে গেছে আজ 5 দিন হলো। মাহিম নিজের সকল কিছু গুছিয়ে নিয়ে বের হলো বাসা থেকে। ছোট্ট একটা ব্যাগে সব কিছু নিয়েছে। বাসা থেকে বের হয়ে মাহিম একটা রিক্সা নিল। চারপাশে সবাই নিজের কাজ করতে ব্যস্ত, নিজেরা নিজের গোপনার্থে যাচ্ছে। মাহিম আশেপাশে তাকিয়ে দেখছে। মাহিমের চুলগুলো একটু বড়, তাই বাতাসে উড়ে যাচ্ছে। কিছু কিছু উড়ে মাহিমের চোখের উপর পড়ছে। খানিক সময় বাদে মাহিম একটা বড় বিল্ডিং এর সামনে চলে আসলো। এখানে কেন আসছে সেটা একটু পরেই জানতে পারবেন। মাহিম ভাড়া মিটিয়ে দিয়ে সেই বাড়ির ভিতরে প্রবেশ করলো কোনো বাধা ছাড়াই। মাহিমকে কলিং বেল চাপলে একজন লোক এসে দরজা খুলে দিল। কেমন আছেন ছোট সাহেব? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি বাপ, ভেতরে আসুন। মাহিম চাচার কথা অনুযায়ী ভিতরে প্রবেশ করলো। মাহিম সোফায় বসাই কিছু সময় পর উপর থেকে দুজন নেমে আসলো। একজন এসেই মাহিমের কান চেপে ধরল। আহ আম্মু, লাগছে। কি করছো? ছাড়ো, কান বড় হয়ে হাতের মতো হয়ে যাবে। হয়ে যাক, তাতে তোর কি? আমার তো অনেক কিছুই। কান বড় হয়ে গেলে তখন আর কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না, তখন তুমি তোমার ছেলের বউ পাবে না। আমার ছেলে বেশ সুন্দর, সব মেয়ে পেছনে পড়ে থাকবে। তো বাচ্চাদান আজ এতদিন পর কোথা থেকে উদয় হলে? কোথায় থেকে আর উদয় হব, নিজের বাসা থেকে। তো ব্যাগপত্র গুছিয়ে এবার কোথায় যাওয়া হচ্ছে ঘুরতে? বাবা, এবার এমন এক জায়গায় যাচ্ছি যেটা সিক্রেট। এমন কোথাও যাচ্ছ যে সেটা সিক্রেট? বলা যাবে না। তুই আমার একমাত্র ছেলে, তাহলে তুই আমাকে রেখে কেন ঘুরে বেড়াস? মা, এক্ষুনি তো সময়, কাজের ভেতর গেলে তখন তো আর পারবো না। রাবিয়া, মাহিম একদম ঠিক বলেছে। তাছাড়া তুমি জানো তো কয়েক মাস পর তার দায়িত্ব শুরু। মাহিম তার বাবা মার সাথে কথা বলে নাস্তা করে সেই বাড়ি থেকে বের হলো। তারপর বড় একটি বাস, শ্যামলী, সেই বাসে করে মাহিম নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাস চলতে শুরু করেছে। কয়েকটি স্টপ পার হবার পরে টাঙ্গাইল থেকে একটি মেয়ে বাসে উঠল। কোনো জায়গায় সিট ছিল না, এজন্য মেয়েটি এসে মাহিমের পাশে বসলো। মাহিমের সেই দিকে কোনো খেয়াল নেই।
সে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। কিছু সময় পর মাহিম বলল যে তাকে কেউ খোঁচা মারছে। প্রকৃতি দেখায় এতটাই ব্যস্ত ছিল যে মাহিমকে কেউ ডাকছে সেটা সে খেয়ালই করেনি। বিরক্ত হয়ে মাহিম পাশে তাকালো, দেখলো যে মেয়েটি তাকে ডাকছে। মাহিম নিজের কান থেকে ইয়ারফোন খুলে ফেলল। কি হলো, কিছু বলবেন আপনি? এভাবে খোঁচা দিচ্ছেন কেন? আপনাকে এই জন্য খোঁজা দিচ্ছি যে কখন থেকে আপনাকে ডাকছি কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। ও আচ্ছা, তো কি জন্য ডাকছেন? আসলে অনেকটা পথ জার্নি করতে গেলে আমি চুপ করে থাকতে পারি না। কারোর সাথে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু আপনার সাথে কথা বলবো তো আপনি তো অন্যদিকে ঘুরে আছেন। যখন কারোর সাথে কথা না বলে থাকতে পারো না, তখন আরেকজনকে নিয়ে আসতে কি হয় যত সব? রাগ করছেন কেন? আপনি একটু তো পথে কথা বলবেন। আমি অপরিচিত কোনো মেয়ের সাথে কথা বলি না। পরিচয় হতে কত সময় লাগবে? আমি শাপলা, আপনি? মাহিম হাত বাড়িয়ে দিল। মাহিম মেয়েটির হাতের দিকে একবার তাকিয়ে মেয়েটির মুখের দিকে তাকালো। মেয়েটির চোখ দুটো দেখা যাচ্ছে শুধু, চোখ দুটো টানা টানা, চোখের মনিটা একটু ডিপ কালারের, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এই চোখের মায়া নিশ্চিত কোনো পুরুষ পড়লে সেই মায়া থেকে কোনো ছেলে বের হতে পারবে না। মায়ের জিনিসটা খুবই ভয়ঙ্কর। তার সাথে সাথে মাহিম চোখ ফিরিয়ে নিল। মাহিম হাত মেলালো না দেখে মেয়েটি নিজের হাত সরিয়ে নিল। এত ভাব কেন আপনার? নিজে থেকে পরিচয় হতে এসেছি বলে ভাব দেখাচ্ছেন? আচ্ছা, আমার সাথে পরিচয় হলেন না, ভালো কথা। তো আপনি কোথায় যাচ্ছেন? কুষ্টিয়াতে যাচ্ছি। এটা বলে মাহিম আবার জানালার দিকে মুখ ঘুরিয়ে বাইরের পরিবেশ দেখতে লাগলো। মেয়েটির হয়তো বিরক্ত হলো, তাই মাহিমকে আবার বলল, আপনি জানতে চাইবেন না আমি কোথায় যাচ্ছি? প্রয়োজন মনে করি না। ঠিক আছে, আপনার জিজ্ঞেস করতে হবে না, আমি উত্তর দিচ্ছি। আমিও কুষ্টিয়াতে যাচ্ছি। ভালো। মাহিম আবার চুপ হয়ে গেল। মেয়েটি তো নিজে চুপ থাকতে পারছে না, তাই খুবই বিরক্ত মাহিমের চুপ থাকাতে। মাহিম কানে ইয়ারফোন দিয়ে গান শুনতেছিল। মেয়েটি সেই ইয়ারফোন কান থেকে খুলে দিল। এই যে, আপনি তো বিরক্ত করছেন কেন? আমাকে একটু শান্তিতে একটু জার্নি করতে দেন। মাহিম একটু ধমক দিয়ে কথা বলল। একটু ধমকে মেয়েটি ফোপাতে লাগলো। এই যে, আপনি কান্না করছেন কেন? আপনি আমাকে ধমক দিলেন কেন? আমি এখন বাসের সবাইকে ডেকে বলবো যে আপনি আমাকে বকা দিয়েছেন, তখন দেখবেন সবাই মিলে আপনাকে কেমন গণধোলাই দেয়। আচ্ছা ঠিক আছে, সরি। আমি আপনার কাছে মাপ চাই। আমি আপনাকে মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত? যত সময় না পর্যন্ত আমি বাস থেকে নামবো তত সময় আমার সাথে কথা বলতে হবে। মাহিম বলল চিপকায়। এমনিতেই মাহিম সবসময় চুপচাপ থাকতে পছন্দ করে। একাকিত্ব তার খুব পছন্দ, কিন্তু এই মেয়ে তার পাশে বসে বকবক করেই চলেছে। এই জন্য মাহিমের প্রচন্ড বিরক্ত লাগছে। না পারছে কিছু করতে, আর না পারছে কিছু বলতে। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? কি এত ভাবছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে কথা বলতে রাজি আছি। মেয়েটি হাসলো কিনা বোঝা গেল না, কিন্তু তার চোখ দুটো দেখে মনে হচ্ছে সে খুবই খুশি। মাহিম মেয়েটির দিকে না তাকিয়ে নিজের ফোনে মনোযোগ দিল। আপনি কিন্তু আমার সাথে কথা না বলে আবার ফোনে মনোযোগ দিয়েছেন। আরে না, এমনিতে দেখছিলাম কুষ্টিয়া আর কত সময় লাগবে যেতে। কেন, আপনি কি আর এর আগে কোনোদিন কুষ্টিয়া যান নাই? না, আমি আগে কখনো কুষ্টিয়া যাই নাই, এই প্রথম যাচ্ছি। সমস্যা নেই, আমার বাসা কুষ্টিয়াতে, আমি সব চিনি কুষ্টিয়ার। আর 2 থেকে 3 ঘন্টা লাগবে যেতে। ও আচ্ছা। আপনি কি জন্য যাচ্ছেন? এই তো একটি দরকারি কাজে যাচ্ছি। আপনি কেন যাচ্ছেন? আমার চাচাতো বোনের বিয়ে, এই জন্য বাসায় যাচ্ছি। আসার পথে হঠাৎ গাড়িটি নষ্ট হয়ে গিয়েছিল, তাই গাড়ি আবার চেঞ্জ করলাম। ও আচ্ছা। মাহিম আবার চুপ। মেয়েটি ভাবলো যে এই ছেলেটি আগাগোড়া কেমন চুপচাপ থাকে। আপনি কি এমন চুপ থাকায় পছন্দ করেন? আপনার হঠাৎ এখন প্রশ্ন কেন? না, এই যে কেমন কথা না বলে আবার চুপ হয়ে গেলেন। আমি তো সবকিছু জিজ্ঞেস করছি, আপনি তো কিছুই বলছেন না। কই কিছু বলছি না, এই যে আপনার সাথে কথা বলছি। তো ঢাকা কোথায় থাকেন আপনি? ঢাকা ও ফার্মগেটে। আমিও তো সেখানে থাকি, কিন্তু আপনাকে তো কোনোদিন দেখিনি। ঢাকা শহরে যত মানুষ, সেই ভিড়ে আমাকে কিভাবে দেখবেন? কথা বলতে বলতে কখন যে 2 ঘন্টা পার হয়ে গেল তারা দুজনেই বুঝতে পারল না। শাপলা নামের মেয়েটি মাহিমের কাছ থেকে বিদায় জানিয়ে চলে গেল। মাহিম যেন হাঁপ ছেড়ে বাঁচল। মাহিম বাস থেকে নামলো। কুষ্টিয়া শহরে পা দেওয়ার সাথে সাথেই তার কিছুটা অনুভূতি হলো যে নিজের জন্মভূমি, নিজের এলাকায় পা দিয়েছে। সাথে কিছু পুরনো অতীত নিজের চোখের সামনে ভাসতে লাগলো। সেসব ভাবনা বাদ দিয়ে মাহিম আশেপাশে দেখতে লাগলো। সবকিছু পরিবর্তন হয়ে গেছে। তারপর
নিজের জন্মস্থান নিজের শহরে অনেক বছর পর পা দিল মাহিম। চারপাশটা তার কাছে খুবই অচেনা, কিছুই চেনে না সে। হাঁটতে হাঁটতে একটি দোকানের কাছে চলে আসলো। দোকানদারের কাছে একটি সিগারেট চাইলো। মাহিমকে দোকানদার সিগারেট দিল। সিগারেট নিয়ে ধরিয়ে দুটো টান দিয়ে ধোয়া বাতাসে ছেড়ে দিল। সিগারেট খেতে খেতে দোকানদারকে বিল পরিশোধ করে দিল। তখন ভাবতে লাগলো সে কোন দিকে যাবে, কারণ এখানে চারিদিকে রাস্তা। তার কিছুই মনে নেই যে এখানে কোন দিক দিয়ে যেতে হবে নিজের বাসার দিকে। আচ্ছা আঙ্কেল, এখানে এমপি সালাম চৌধুরীর বাসাটা কোথায়? আপনি এখানে এমপির বাসায় যেতে এসেছেন? কোন দিকে বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো না কেন? তিনি একজন গণ্যমান্য ভালো ব্যক্তি, তার বাসা কেনা চেনে। আপনি ওই সামনে অটো স্ট্যান্ডে গিয়ে এমপির বাসায় যাবে এটা বলেন, আপনাকে তারা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। মাহিম সিগারেটটা সম্পূর্ণ টেনে রাস্তায় ফেলে দিল। তারপর পা দিয়ে পিষে ফেল। পকেটে এক হাত ঢুকিয়ে সামনের দিকে হেঁটে চলো। কাঁধে তার স্কুল ব্যাগ, যেখানে কিছু জামা কাপড় আছে। হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডে চলে আসলো। ভাইয়া, আপনি কি আমাকে এমপি সালাম চৌধুরীর বাড়িতে নিয়ে যেতে পারবেন? অটোর মাঝে এক ব্যক্তি শুয়েছিল। তাকে দেখে মাহিম কথাটি বলল। লোকটি হয়তো অটো ড্রাইভার। মাহিমের কথাটি শুনে সোজা হয়ে বসলো এবং মুখের দিকে তাকিয়ে রইল। হ্যাঁ যাবো তো, আপনি উঠে বসুন। লোকটি কথা বলে নেমে দাঁড়ালো। মাহিম অটোতে উঠে বসলো। কিছু সময়ের মাঝে অটো ড্রাইভার নিজের অটো চালাতে লাগলো। 15 মিনিট পর একটি গ্রামের রাস্তায় প্রবেশ করলো। সেখানে 5 মিনিট অটো চালানোর পর একটি বড় বাড়ির সামনে এসে থামলো। বাড়িতে চারপাশে লাইটিং করা এবং রাস্তা জুড়ে লাইটিং দেখে মনে হচ্ছে ভালোই আয়োজন করা হয়েছে। ড্রাইভার সেই বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো। নামেন মামা, আমরা চলে এসেছি। এটাই এমপি সালাম চৌধুরীর বাসা। মাহিম অটো থেকে নেমে অটোওয়ালার ভাড়া মিটিয়ে দিল। তারপর বাড়ির দিকে ঘুরে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। এই বাড়ি থেকে 8 বছর আগে তাকে বের করে দেওয়া হয়েছিল কোন এক মিথ্যা অপবাদে। আজ সেখানে তাকে আসতে হয়েছে নিজের বাবার অনুরোধে। মাহিম সেখানে দাঁড়িয়ে না থেকে গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে চলল। দারোয়ান মাহিমকে আগে থেকে জানে, তাই তাকে দেখার সাথে সাথেই তার দেখে এগিয়ে আসলো। আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে স্যার। আঙ্কেল, আপনি আমাকে ভুলে গেছেন। আমি হলাম এই বাড়ির ছোট ছেলে। আরে বাবা মাহিম, তুমি এতকাল কোথায় ছিলে? তোমাকে স্যার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছিল। এই তো ঢাকাতে ছিলাম। দুজন কথা বলছিল। এমন সময় বাড়ির ভেতর থেকে সালাম চৌধুরী বেরিয়ে আসলো। বাইরে এসে দেখলো যে দারোয়ানের সাথে মাহিমের মতন কেউ কথা বলছে, তাই দ্রুত তার দিকে এগিয়ে আসলো। তিনি কাছে এসে তো অবাক হয়ে গেল, কারণ দারোয়ানের সাথে মাহিম দাঁড়িয়ে আছে। তিনি দ্রুত গিয়ে তাকে জড়িয়ে ধরল। তুই আসছিস মাহিম? আমি অনেক খুশি হয়েছি তোর আশাতে। তাড়াতাড়ি ভিতরে চল, তোর বোনকে তুই হলুদ দিবি। না বাবা, আমি আমার বোনকে হলুদ দিতে পারবো না। তুমি আমাকে একটি রুম দেখিয়ে দাও, আমি সেখানে চলে যাই। সেটা বললে তো হবে না, আমি যেটা বলছি সেটাই তোকে শুনতে হবে। ছোটবেলা থেকেই মাহিম তার বাবাকে ভয় পায়, তাই তার বাবার সাথে আর কথা বাড়ালো না। মাহিমের হাত ধরে তার বাবা এগিয়ে নিয়ে যেতে লাগলো যেখানে তার মেয়ে মায়াকে হলুদ দেওয়া হচ্ছে। স্টেজের কাছে আসতেই মাহিম দেখতে পেল যে এখানে সবাই দাঁড়িয়ে আছে। তার মা, তার বড় ভাই এবং তার চাচারা সবাই। মাহিমকে এখানে দেখে সবাই অবাক হলো। তার সাথে মাহিমের মা ও বোনও। মায়া কান্না করে দিল। সালাম মাহিমের হাত ছেড়ে দিল। মাহিম আস্তে আস্তে করে তার বোনের কাছে এগিয়ে গেল। মায়াকে কান্না করতে দেখে মাহিম তার চোখের পানি মুছে দিল। তারপর হলুদের বাটি থেকে একটু হলুদ নিয়ে তার বোনের গালে ছুঁয়ে দিল। হলুদ দেওয়া হয়ে গেলে মায়া উঠে তার ভাইকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আশেপাশে যারা ছিল তারা তো বেশি অবাক হয়ে গেছে যে কে এই ছেলে। ছেলে পক্ষ থেকে আসা একটি ছেলে এসে মাহিমকে মায়ের থেকে ছাড়িয়ে দিল। থাপ্পড় মারতে গিয়েও কি ভেবে যেন হাত নামিয়ে নিল। কে তুমি? আর মায়া তোমাকে জড়িয়ে ধরার সাহস কিভাবে পেল? মিস্টার, আমি কে সেটা মায়ের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন। এটা বলে মাহিম সেখান থেকে চলে আসতে লাগলো। ভাইয়া, তুই আমাকে ছেড়ে যাস না, আবার কোথায় চলে যাচ্ছিস? মায়ের মুখে ভাইয়া ডাক শুনে ছেলেটা বুঝতে পারলো যে এটা তার ভাই, কিন্তু তার মুখে যে কোনো প্রশ্ন লেগে আছে সেটা দেখে বোঝা যাচ্ছে। মায়া, এটা তোমার কেমন ভাই? আগে তো কখনো দেখিনি। এটা আমার আপন ছোট ভাই। মায়ের দৌড়ে গিয়ে মাহিমের হাত চেপে ধরে। প্লিজ ভাইয়া, তুই আমাদের ছেড়ে আবার চলে যাস না। তোকে অনেক খোঁজার চেষ্টা করছি কিন্তু পাইনি।
চিন্তা করিস না, তোর বিয়ে খেয়ে তারপর যাব। এখন তুই গিয়ে হলুদের আসনে বস। এমন সময় সেখানে মালেকা বেগম আসলো। এসে মাহিমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এতদিন কি তোর মায়ের কথা মনে পড়েনি? তুই একটা নিষ্ঠুর হলি কিভাবে? মাহিমের খুব খারাপ লাগছে, কিন্তু নিজেকে খুব কষ্ট করে আটকে গেছে কান্না থেকে। এমন সময় সালাম সাহেব তাদের কাছে এগিয়ে আসলো। মালেকা, এখানে অনেকেই আছে, এভাবে সিন ক্রিয়েট করো না, যা করার ভিতরে গিয়ে করো। নিজের স্বামীর কথা শুনে ছেড়ে দিল। তিনি মাইকে হলুদ দেওয়ার আসনে বসতে বলে মাহিমের হাত ধরে বাড়ির ভিতর চলে গেল। সরি ম্যা, আমি বুঝতে পারিনি যে ওটা তোমার ভাই। কোনো সমস্যা নেই, তোমরা তো জানো না তাই এমন করছো। আচ্ছা তুমি থাকো, আমরা এখন যাই, আমাদের তো কাজ হয়ে গেছে। বাবা মায়ের থেকে বিদায় নিয়ে যেও। তারা তো এখন নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত, আমি কি করব? তার থেকে বরং আমরা চলে যাই। ওকে। অন্যদিকে মাহিমকে তার মা বাবা বাড়ির ভিতর নিয়ে গেল। তারপর সোফায় বসিয়ে দিল। মাহিমকে তিনি সোফায় বসিয়ে দিয়ে নিজের হাতে জুস বানিয়ে নিয়ে আসলেন। তারপর মাহিমকে খেতে দিলেন। তুই এতটা দিন আমাদের ছেড়ে কিভাবে সেই ঢাকা শহরে পড়েছিলি বলতো? আমাদের কথা কি একবারও মনে পড়েনি তোর? মনে পড়তো, কিন্তু নিজের মধ্যে শক্ত করে রেখেছিলাম যেন আমার মতো পাপী মুখ তোমাদের আর দেখাতে না হয়। এই জন্য আর আসিনি। আমি আর না তোমাদের সাথে যোগাযোগ রেখেছি। ইচ্ছে করছে তোকে থাপ্পড় দিয়ে গাল দুটো লাল করে দিই। এবার যখন আসছিস তখন আমি তোরে আর যেতে দেব না, তুই আমার কাছে থেকে যাবি। না মা, মায়ার বিয়ের হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। আমি চাই না আমার জন্য এখানে আবার অন্য কিছু ঘটুক। আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে তোকে একদম থাপ্পড় লাগিয়ে দিব, শয়তান ছেলে। আহ মালেকা, এখন এইসব কথা রাখো তো, যা হবে বিয়ের পর দেখা যাবে। এখন মাহিমকে ওর রুম দেখিয়ে দাও। মালেকা বেগমকে নিয়ে উপরে চলে গেল। তারপর মাহিমের রুমে প্রবেশ করলো, যেখানে আগে মাহিম থাকতো। মাহিম ভিতরে প্রবেশ করে অবাক হয়ে গেল, কারণ রুমটা ঠিক আগের মতোই গোছানো আছে। আমি জানতাম তুই একদিন না একদিন ফিরে আসবি, তাই রুমটা ঠিক আগের মতোই রেখেছি। তুই এখন রেস্ট নে, আমি তোর বোনের কাছে যাচ্ছি। মালেকা বেগম চলে গেলেন, আর মাহিম নিজের ব্যাগটা রেখে ঢপাস করে বিছানায় শুয়ে পড়ল। তারপর মাহিম নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। কখন যে মাহিম ঘুমিয়ে পড়েছে সে টেরই পায়নি। অন্যদিকে হলুদের অনুষ্ঠান শেষ করে সবাই বাড়ির ভিতরে প্রবেশ করলো। আত্মীয় স্বজন সবাই যে যার রুমে গেল। ড্রয়িং রুমে সবাই বুঝেছিল যারা বাড়ির লোক। সালাম, তোর ছেলে এখানে কিভাবে আসলো? আমার ছেলেকে আমি তো নিয়ে আসতে পারি বলো? আমার একমাত্র মেয়ের বিয়ে, আর আমার ছোট ছেলে থাকবে না? এটা কোনোদিন হয় বলো? তাই বলে তুই কি ভুলে গেছিস যে তোর ছেলে আমার মেয়ের সাথে কি করেছিল? দেখ রাজা আর শাহিন, তোরা দুজন এটা ভুলে যাস না যে নীলা শব্দ স্বীকার করছিল। তোমরা এখন এইসব কথা রাখো। আমার ছেলে এতদিন পর বাসায় এসেছে, আমি আর এসব শুনতে চাই না। পুরোনো দিনের কথা মনে করে আর কিছু করতে চাই না। বড় মা, তোমার ছেলে কোথায়? আমার ছেলেকে দিয়ে তোর কি কাজ? আসতে না আসতেই তুই আবার ওকে জ্বালাতে যাস না যেন। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, তোমার ছেলেকে আমি জ্বালাতে যাব? গিয়ে দেখ মাহিমের রুমে আছে। তাহলে আর তার সাথে দেখা করতে যাচ্ছি না, পরে কোনো এক সময় দেখা করে নেব। আমি এখন বাসায় যাচ্ছি। আচ্ছা, আমরা এখন বাসায় যাই, বিকেলের দিকে আবার আসবো। তোকে আমি বলেছিলাম যে আমার মেয়ের বিয়ে, এই কয়েকদিন তুই আমাদের বাসায় থাকবি, তবুও শুনলি না। আরে ভাই, আমার বাসা আর তোর বাসা কি অনেক দূরে নাকি যে গিয়ে আসতে পারো না? বাসায় তো আছি। রাজা আরো কিছু সময় কথা বলে নিজের স্ত্রী আর মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাজা হলো সালাম চৌধুরী খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু, আর তার মেয়ের নাম বৃষ্টি। মাহিমের সাথে একসময় পড়তো। মা, আমি এখন ওই হলুদের শাড়ি খুলে ফ্রেশ হইনি। ঠিক আছে যা। নীলা, তুই আমার ছেলের কাছ থেকে দূরে থাকবি। আমি চাই না যে তোর জন্য আমার ছেলে আবার এই বাড়ি থেকে চলে যায়। তোমাকে ভয় পেতে হবে না বড় আম্মু, এখন আমার একটা ছেলে আছে, আমার সংসার আছে। তখনও তো ছোট ছিলাম, এই জন্য কিছু বুঝতে পারিনি। তোমরা কি নিয়ে এত কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বুঝতে হবে না, তুই এখন ছোট মানুষ। বড়রা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো, আর ছোটরা গান বাজনা করতে লাগলো। জোরে জোরে গান বাজছে।
এদিকে এত জোরে গান বাজার জন্য ঘুম ছুটে গেল। মাহিম বিরক্ত হয়ে উঠে পড়ল। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে নিজের ড্রেস চেঞ্জ করে দিল। জানালা খুলে দেখলো যে প্রায় সন্ধ্যা হতে চলল। মাহিম নিজের রুম থেকে বেরিয়ে ছাদের দিকে হাঁটা ধরল। ছাদের গেট খোলা ছিল। মাহিম ভিতরে প্রবেশ করলো। চারপাশে অনেক লাইটিং জ্বলছে। ছাদটা খুবই সুন্দর লাগছে। মাহিম হাঁটতে হাঁটতে এক কোণে গিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো তার সাথে অতীতে কি কি ঘটে গেছে। 8 বছর আগে মাহিম একদিন দুপুরে নিজের রুমে শুয়েছিল। এমন সময় তার চাচাতো বোন নীলা তার রুমে আসলো। নীলা দেখতে অসম্ভব সুন্দর। চুলগুলো ছেড়ে দিলে তার প্রেমে হাবুডুবু খাবে। পাড়ার অনেক ছেলে আছে যারা নীলার সাথে প্রেম করতে চায়, কিন্তু নীলা তাদের সাথে শুধু টাইম পাস করে। অনেক ছেলের সাথে প্রেম করে তাদের ছেড়ে দিয়েছে। এজন্য নীলাকে মাহিম একটুও পছন্দ করে না। মাহিম, বৃষ্টি আর নীলা একই সাথে একই স্কুলে কলেজে পড়াশোনা করত। কিরে নীলা, তুই এই সময় আমার রুমে কেন? আর রুমের দরজা বন্ধ করছিস কেন? তোর সাথে আমার বোঝাপড়া আছে, এই জন্য রুমের দরজা বন্ধ করলাম, যেন কেউ আমাদের বিরক্ত করতে না পারে। তুই কি এমন কথা বলবি যে রুমের দরজা বন্ধ করা লাগলো? তুই তাড়াতাড়ি আমার রুম থেকে বের হয়ে যা। যা কথা বলার ছাদে গিয়ে বল। না, আমি তোর সাথে এখনই বলবো। দয়া করে তুই আমার রুম থেকে বেরিয়ে যা। ছোট মা ছোট বাবারা দেখলে কি বলবে? এসব আমি বুঝি না। তুই আমার সাথে প্রেম করবি কিনা তাই বল। তোর সাথে আমি কেন প্রেম করব? তোর তো বয়ফ্রেন্ডের অভাব নেই। কত ছেলের সাথে তুই প্রেম করিস, এমনকি আমার বন্ধু নাফিসের সাথেও তুই প্রেম করিস। আমি তো তোদের কাউকে ভালোবাসি না, আমি ভালোবাসি তোকে। তাই আমি প্রতিবার তোকে প্রপোজ করি, কিন্তু তুই প্রতিবারই আমাকে ফিরিয়ে দিস। দেখ নীলা, এসব ফালতু কথা শোনার টাইম নেই আমার। তুই আমার রুম থেকে বের হ। তুই আমার কথায় রাজি হবি না তো? না, তুই এখন যা। তাহলে দেখ আমি কি করি। এটা বলে নীলা নিজের কামিজের হাতা ছিঁড়তে লাগলো এবং মাহিমের দিকে এগিয়ে আসতে লাগলো। এসব দেখে খুবই অবাক হয়ে গেল। কিরে, তুই এসব কি করছিস? নিজের জামার হাতার ছিঁড়ছিস কেন? আমার কথায় তো তুই রাজি হলি না, এবার দেখ আমি কি কি করি। নীলা কথাটি বলে একদম মাহিমের বিছানার কাছে চলে আসলো এবং মাহিমকে জড়িয়ে ধরলো। মাহিম অনেক ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে সফল হতে পারল না। নীলা শুধু মাহিমকে জড়িয়ে ধরল না, জোরে জোরে চিৎকার করে নিজের মা বাবা এবং মাহিমের মা বাবাকে ডাকতে লাগলো। নীলা, তুই আমাকে ছাড়া এসব কি করছিস? তোর মান সম্মান কিছু থাকবে না। সেটা পরে দেখা যাবে। তুই তো এমনিতেই আমার হলি না। লোক এমনিতেই বলে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাঁকা করতে হয়। নীলার চিৎকার শুনে সবাই মাহিমের রুমে চলে আসলো। কি হয়েছে নীলা? তুই মাহিমের রুমে কেন আর চিৎকার করছিস কেন? বড় আব্বু, তুমি আমাকে বাঁচাও। তোমার ছেলে আমাকে নষ্ট করার জন্য জোরাজুরি করতেছে। ভাই, আপনি দরজা ভেঙে ফেলুন, না হলে আমার মেয়ের কিছু হয়ে যাবে। শাহিনের কথা শুনে দুজন মিলে রুমের দরজা ভেঙে ফেলল এবং দেখলো যে মাহিম আর নীলা একে অপরকে জড়িয়ে ধরে আছে। এখানে কি করছে সেটা মাহিম আর নীলা ছাড়া কেউ জানে না, কিন্তু শরীরের শার্টটা ছেঁড়া থাকায় জন্য বাড়ির সবাই বিশ্বাস করলো, যেটা নিজের চোখে দেখলো। নীলা দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরলো, নিজের সাথে জড়িয়ে ধরলো মালিকা। জানোয়ারের বাচ্চা, এই দিনটা দেখার জন্য তোকে আমি জন্ম দিয়েছিলাম, তুই আমার মান সম্মান কিছুই রাখলি না। এটা বলে মাহিমকে বিছানা থেকে তুলে ধাক্কা দিয়ে ফেলে দিল। সাথে সাথে মাহিমের মাথা গিয়ে দরজার কোলে লাগলো এবং কেটে গেল। বাবা, বিশ্বাস করো, আমি নীলার সাথে কিছুই করি নাই। জোর করে আমার সাথে। একটা মেয়ের কাছে সবচেয়ে বড় জিনিস হলো তার ইজ্জত, আর তুই কিনা বলছিস যে নীলা নিজেই তার ইজ্জত নষ্ট করতে এসেছে, হারামজাদা। এটা বলে শাহিন মাহিমকে মারতে লাগলো। ভাই, আপনি যদি মাহিমকে এই বাড়ি থেকে বের করে না দেন, তাহলে আমি এই বাড়িতে থাকতে পারবো না। তুই কোনো চিন্তা করিস না শাহিন, এমন কোলাঙ্গার ছেলের জন্য আমার আর তোর মধ্যেও কোনো ফাটল ধরুক, সেটা আমি চাই না। এরই মাঝে রাজা, বৃষ্টি এবং বৃষ্টির মা মাহিমের বাসাতে চলে আসলো। মাহিমকে বেল্ট দিয়ে মারতে মারতে নিচে নিয়ে আসলো। কি হয়েছে? তুই এভাবে মারছিস কেন? বড় মা, কি হয়েছে? বড় আব্বা মাহিম কেমন মারছে কেন? বৃষ্টির কথা শুনে তিনি মুখ ঘুরিয়ে নিলেন। নীলার দিকে তাকিয়ে বুঝতে পারলো যে এখানে কি করেছে, সেই জন্য বৃষ্টি আর কিছু বলল না। সালাম, তুই তোর ছেলেকে বাড়ি থেকে বের করে দে। সামনে নির্বাচন,
বাইরের কেউ যদি জানতে পারে যে তোর ছেলে এমন কুলাঙ্গার, তাহলে কেউ তোকে ভোট দেবে না। নিজের বন্ধুর এমন কথা শুনে সালাম চৌধুরী কিছু একটা ভাবলো, তারপর সেখান থেকে চলে গেল। তারপর কিছু সময় আগেও মাহিমের জীবন অনেক হাসি খুশি ছিল, কিন্তু খানিক বাদে যে নিজের জীবনে এমন অন্ধকার নেমে আসবে সেটা মাহিম ভাবতে পারেনি। মা, তোমরা বিশ্বাস করো, আমি এমন কিছু করতে চাইনি। তুই আমাকে মা বলে ডাকবি না, তোর ওই পাপি মুখে আমি মা ডাক শুনতে চাই না। মাহিম তার মায়ের পা জড়িয়ে নিল এবং তার মা নিজে পা সরিয়ে নিল। তোর ওই পাপি হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। ছোট আম্মু, ছোট আব্বু, তোমরা তো বিশ্বাস করো নীলার সাথে কিছুই করিনি আমি। মাহিমের কথা তারা দুজনও বিশ্বাস করলো না। তারা দুজন মুখ ফিরিয়ে নিল। মাহিম কোনো উপায় না দেখে রাজা ও রেহেনা বেগমের কাছে গেল, কিন্তু তাদেরকে বলার পরও তারা বিশ্বাস করলো না। মাহিম এবার বৃষ্টির সামনে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির চোখে পানি, হয়তো নিজের চোখের পলক ফেলে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে। তুই অন্তত বিশ্বাস কর, আমি নীলার সাথে কিছুই করিনি। আমার সাথে। মাহিম আর কিছুই বলতে পারল না। তার আগে বৃষ্টি মাহিমের গালে থাপ্পড় বসিয়ে দিল। তারপর কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে গেল। বৃষ্টির ওপর মাহিমের অনেক বিশ্বাস ছিল, কিন্তু সেও যে তাকে অবিশ্বাস করবে মাহিম সেটা ভাবতে পারেনি। কাউকে বিশ্বাস করতে পারল না যে সে নির্দোষ। এমন সময় সালাম সাহেব একটি ব্যাগ নিয়ে এসে মাহিমের পায়ের কাছে ছুঁড়ে মারল। বেরিয়ে যা আমার বাসা থেকে, তোর মতো কোলাঙ্গার ছেলের জায়গা আমার বাড়িতে নেই। তোর মুখ যেন আমাদের আর দেখতে না হয়। এটা বলে সালাম সাহেব উপরে চলে গেলেন। মাহিম যখন কাউকে বিশ্বাস করতে পারল না যে সে কিছুই করেনি, তখন সে খুবই হতাশ হলো যে এতদিন সে কাদের সাথে ছিল। নিজের বাবা মা তাকে বিশ্বাস করছে না। এবার সে নীলার কাছে গেল। কিছু বলতে গিয়েও মাহিমের গলায় আটকে গেল কথা। তারপর মুচকি হেসে নিজের ব্যাগটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল, কারোর সাথে কোনো কথা না বলে। সন্ধ্যা পার হয়ে গিয়েছে, এই জন্য কেউ বুঝতে পারল না যে চৌধুরীর বাড়ির ছেলে কেমন করে বাড়ি থেকে চলে গেল। কিছু সময় বৃষ্টির বাড়ির সামনে দাঁড়িয়ে, কিন্তু বৃষ্টিকে দেখতে পেল না। তাই মনে দুঃখ নিয়ে সে হাঁটতে লাগলো। মারার কারণে তার পুরো শরীর ব্যথা হয়ে গেছে, এই জন্য সে হাঁটতে পারছে না। এরপর মাহিম কোনো একভাবে ঢাকায় চলে আসে। তারপর মাহিম ছাদের উপর দাঁড়িয়ে নিজের মনে কথাগুলো ভাবছিল। এমন সময় তার পিছনে কারোর উপস্থিতি অনুভব করলো। পিছনে তাকিয়ে দেখলো যে বাসে সেই মেয়েটি। তাকে দেখে মাহিম বেশ অবাক হলো। কি হলো, আপনি এখানে? এটা আমার বাসা, আর আমি থাকবো না? আপনার বাসা মানে? এটা আমার বাসা মানে আমি আপনার ছোট চাচার ছোট মেয়ে। তাহলে তুমি মিলি? এই তো এখন চিনতে পারছেন দেখছি। আমাকে তো দেখছি আপনি ভুলেই গেছেন। উফ, আপনি তো আমার পরিচিত, তাহলে আর আপনি আপনি করছেন কেন? তুমি করে বলবো। সেটা তোমার ইচ্ছে, কিন্তু তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোকে তো আমি চিনতেই পারিনি। তুই বাসে নিজের নাম শাপলা বললি কেন? তুমি হয়তো ভুলে গেছো যে বাড়ির মানুষ ছাড়া সবাই আমাকে শাপলা বলে ডাকে। বুঝলাম। তুই যে বড় হলে এতটা বাচাল হবি আমি বুঝতে পারি নাই। তুমি হঠাৎ এই কথা বলছো কেন? বাসের ভিতর যত কথা বলছিলি, আমার তো ইচ্ছে হয়েছিল তোকে ধরে জানালা দিয়ে ফেলে দেই। এটা তুমি বলতে পারলে? হ্যাঁ, পারলাম। মানুষ এতটা বকবক করতে পারে, সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না। আচ্ছা, তুমি এতদিন কেন বাড়িতে আসলে না, আর এটার কি কারণ আমাকে একটু বলো তো। বাড়ির কেউ আমাকে কিছু বলেনি। তুই এখনো ছোট্ট, তাই তোর কিছু শুনতে হবে না। তুমি আমাকে তুমি করে বলছো না কেন? তোমার মুখ থেকে তুমি ডাক শুনতে ভালো লাগে। শর্ত? এখানে এত কি কথা হচ্ছে মিলি? কারোর কণ্ঠ শুনে মিলি আর মাহিম পিছনে তাকিয়ে দেখলো যে বৃষ্টি দাঁড়িয়ে আছে। কি হলো, বলছিস না কেন? কি করছিস এখানে? এই তো আপু, অনেকদিন পর ভাইয়া বাড়িতে এসেছে, তাই তার সাথে কথা বলছিলাম। এত কথা বলতে হবে না, তুই নিচে যা খাবার খেতে, তোকে নিচে ডাকছে। আচ্ছা চলো, তুমিও খাবার খাবে, সেই কখন খেয়েছো ঠিক নেই। তুই যা, মাহিম যাচ্ছে। বৃষ্টি চোখ গরম করতে মিলি নিচে চলে গেল। বৃষ্টি গুটি গুটি পায়ে মাহিমের দিকে এগিয়ে আসলো। মাহিম দূর আকাশের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি এসে মাহিমের পাশে দাঁড়ালো। মাহিম কোনো কথা বলছে না দেখে বৃষ্টি নিজেই কথা বলতে শুরু করলো। কি হলো, মুখ অন্যদিকে ঘুরিয়ে আছিস কেন? আর আমার সাথে কথা বলছিস না কেন? তুই কি আমার সাথে কথা বলবি যে তোর সাথে আমার কথা বলতে হবে? বাহ, মুখে মুখে তর্ক করা শিখে গেছিস।
সময় মানুষকে পাল্টে দেয়। সময় যেমন নিজ গতিতে নিজের পাল্টে যায়, ঠিক তেমনই সময় মানুষকে পাল্টে দেয়। তুই এসব বুঝবি না। তুই বোঝালেই তো বুঝবো। যখন বোঝানোর চেষ্টা করছি তখন বুঝিসনি, আর এখন বুঝে লাভ নেই। মাহিম তার ছিল সুরে বলল। যেটা শুনে বৃষ্টি বুঝলো মাহিমের মনে অনেক অভিমান, যেটা এখনো রয়ে গেছে। বৃষ্টি একটা দীর্ঘশ্বাস ফেলল। তুই কি এখনো আমার সাথে অভিমান করে আছিস? তোর সাথে অভিমান করার কোনো তো কারণ দেখছি না আমি। যেখানে বাড়ির সবাই আমাকে বিশ্বাস করেনি, সেখানে তুই তো। থাক, আর কোনো কথা মনে করতে চাচ্ছি না। তাহলে তুই আমাকে আগের মতো? বললাম তো, আগের কথা মনে করতে চাচ্ছি না। এটা বলে মাহিম বাইরে যাওয়ার জন্য হাঁটা ধরল। কি হলো? আমার কথার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছিস? তুই যদি একটার উত্তর শুনতে চাচ্ছিস, সেই উত্তরটা আমার কাছে নেই। এমন সময় ছাদের গেটে মায়া এসে দাঁড়ালো। ভাইয়া আর আপু তাড়াতাড়ি আসো, কখন থেকে সবাই তোমাদের জন্য ওয়েট করছে, আর তোমরা গল্প করে যাচ্ছ। একটা মার খাবি, দেখছিস তো আমি যেতেই ছিলাম। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। মিলি কখন নিচে গেছে আর তোমাদের যাওয়ার নামেরই। তাড়াতাড়ি আসো। মাহিম মায়াকে পাশ কাটিয়ে চলে গেল। বৃষ্টি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রইল। কি হলো আপু, তুমি কি নিচে যাবে না? তুই যা, আমার ভালো লাগছে না। আরে ভাবিপু, এই দিনে তুমি কান্না করছো কেন? তোর ভাই আমার সাথে ভালো করে কথাই বলছে না। তাই বলে তুমি কি চোখের বাড়ি ফেলবে? তুমি ভালো করে জানো ভাইয়ের সাথে কি ঘটেছিল, আর তুমি তখন তাকে সঙ্গ ছেড়ে দিয়েছিলে। সেটাই তো আমার সবচেয়ে বড় ভুল। সবার মতো আমিও তাকে ভুল বুঝেছিলাম। এখন এসব কথা রাখো, সবাই নিচে ওয়েট করছে, তুমি চলো। তুই যা, আমার ভালো লাগছে না। চলো তো। এটা বলে মায়া বৃষ্টিকে টানতে টানতে নিয়ে আসলো। তারা দুজন নিচে এসে দেখলো যে মাহিম টেবিলে বসে খেতে লাগছে। মালিকা বেগম নিজে সবকিছু তুলে দিচ্ছে। দেখেছিস, তোর মা তোর ভাই আসতে না আসতেই কত আদর যত্ন শুরু করে দিয়েছে, আর এদিকে যে আমরা আছি সেটার খেয়ালই নেই। এত পাকনা কথা বলতে হবে না, তুই বসে পড়, তোরেও খেতে দিচ্ছি। মায়া আর বৃষ্টি খেতে বসে পড়ল। খাওয়া দাওয়া করার সময় মাহিম বুঝতে পারল যে তার পায়ের সাথে কেউ পা দিয়েছে। সামনে তাকিয়ে দেখলো যে বৃষ্টি মুচকি হাসছে। মাহিম তাড়াতাড়ি খেয়ে টেবিল থেকে উঠে পড়ল এবং চলে গেল। তারপর রাত 12টা কি 1টা। গ্রামের পাশে একটি পুরনো জঙ্গল আছে, আর সেই জঙ্গলের ভিতরে আছে একটি পুরনো বাড়ি। সেখানে কোনো মানুষ যায় না। গ্রামের অনেক মানুষ বলেছে সেখানে ভূত আছে, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়েছে কিছু দুষ্কৃতীরা। পুরনো সেই বাড়ির ভিতরে একটি চেয়ারে বসে আছে এক ব্যক্তি, যার কথায় ভিতরে সবাই কাজ করছে। তাড়াতাড়ি মালগুলো ফ্যানে তোল, আজ রাতের ভিতর মালগুলো শহরে পাচার করে দিতে হবে। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমার খুব তাড়াতাড়ি কাজটি করে ফেলবো। হ্যাঁ, আর আমি শুনেছি যে পুলিশ ফোর্স খুব কড়া গার্ড দিচ্ছে। হ্যাঁ ভাই, কতদিন ধরে পুলিশ খুবই জ্বালাতন করছে, কিন্তু আমাদের ধরতে তারা পারবে না। আর ধরলেই বা কি, আমরা হলাম রোলেক্স গ্যাংয়ের লোক, আমাদের দেখে তো তারা থরথর করে কাঁপবে। সেটা তুই একদম ঠিক বলেছিস। গ্যাংয়ের লোক দেখেই সকল পুলিশের হাওয়া টাইট হয়ে যায়। তাহলে আর চিন্তা কিসের বস? ওই পুলিশকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, চিন্তা হচ্ছে বসকে নিয়ে। বস এই মাসে সবচেয়ে বেশি ডিল ফাইনাল করেছে এবং সেগুলো খুব তাড়াতাড়ি পাচার করে দিতে হবে। তাছাড়াও বস কয়েকদিনের মাঝে 20টা মেয়েকে জোগাড় করতে বলেছে। তোরা তাড়াতাড়ি এই কাজটি করতে লেগে পড়। বস, আপনার উপরও আরও একজন বস আছে, কিন্তু কে সে যাকে আমরা আজ পর্যন্ত দেখলাম না? আমি নিজে আজ পর্যন্ত তাকে দেখিনি, তাহলে তোরা কিভাবে দেখবি? আড়াল থেকে তিনি সব কাজ করে যাচ্ছেন। ও আচ্ছা। এত বক বক না করে নিজের কাজ কর, তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি মালগুলো পাচার করে দেই। নিজের বসের ধমক শুনে ছেলেগুলো তাড়াতাড়ি কাজ করতে লাগলো। বস লোকটি নিজে পকেট থেকে সিগারেট বের করে ধরে টান দিতে লাগলো মনে সুখে। পরের দিন সকালে খুব জোরে জোরে গান বাজার কারণে ঘুম ভেঙে গেল। এমনিতে সারা রাত মাহিমের ঘুম হয়নি, আবার এত সকালে গান বাজাচ্ছে, এই জন্য মাহিমের খুব রাগ হচ্ছে। তবুও নিজের বাসা বলে কিছু বলতে পারছে না। বালিশ কানের উপর দিয়ে শুয়ে রইল, তবুও সে ঘুমাতে পারল না। একসময় বিরক্ত হয়ে মাহিম বালিশ ছুঁড়ে মারল, সাথে সাথে দেওয়ালের সাথে গিয়ে বাড়ি লেগে পড়ে গেল। এমন সময় রুমের ভিতরে মায়া প্রবেশ করলো। কি ভাইয়া, আর কত সময় ঘুমাবি? তোর একটা মাত্র বোনের বিয়ে, আর তুই কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছিস? বড় ভাইয়া সব একলা একলা কাজ করছে, আর তুই কিনা ঘুমাচ্ছিস এখনো? ঘুমাতে আর পারলাম কোথায়?
সারা রাত গান বাজিয়েছিস, আবার সকাল হতে গান বাজানো শুরু করেছিস। একটা মাত্র দিন, একটু তো বাঁচবেই বল। কিন্তু তুই তাড়াতাড়ি নিচে আয়, কারণ আম্মু তোকে ডাকছে। সবাই কাজে লেগে পড়লে তোকে আর কেউ নাস্তা দেবে না, বলে দিলাম। দিতে হবে না, তুই এখন যা তো। তাড়াতাড়ি ভাইয়া, না হলে আমি কিন্তু তোর গায়ে পানি ঢেলে দেব। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আসবি, বলে দিলাম। মায়া মাহিমের রুম থেকে বেরিয়ে গেল। মাহিম কিছু সময় পর বিছানা থেকে উঠে পড়ল, তারপর ফ্রেশ হয়ে এসে রুম থেকে বেরিয়ে পড়ল। অনেক সকাল হয়েছে, চারপাশে অনেক লোকজন। মাহিমের বাবা সালাম চৌধুরী এখানকার এমপি, এজন্য অনেক মানুষ এসেছে যারা মাহিমের কাছে অপরিচিত। মাহিম সিঁড়ির কাছে এসে দেখল যে তার সকল কাজিনসরা নিচে বসে আড্ডা দিচ্ছে, তার মনে বৃষ্টিও আছে। মাহিম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিচে নেমে আসে। আরে ভাইয়া, তুই আসছিস? সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে আর তুই নিজের রুমে পড়ে ঘুমাচ্ছিস। এইসব গান বাজনা হাসি ঠাট্টা আমার ভালো লাগে না, তাই নিজের রুমে শুয়েছিলাম, কিন্তু তোদের জন্য তো আর ঘুমিয়ে থাকা হলো না। কথাটি বলে মাহিম খাবার টেবিলে গিয়ে বসলো, কিন্তু তাকে যে খেতে দিবে কাউকে আশেপাশে দেখলো না। এমন সময় সেখানে বৃষ্টি এসে হাজির হলো। আশেপাশে কাউকে খুঁজছিস মনে হচ্ছে। হুম, সেটা তোর জানতে হবে না। তো কাকে জানাবি? ওই নীলাকে? ফাও কথা না বলে এখান থেকে শর্ত। এখানে তোকে কেউ খাবার দিতে আসবে না, আর বড় মা বলেছে তুই ঘুম থেকে উঠলে আমাকে খাবার দিতে। তুই দাঁড়া, আমি তোকে খাবার দিচ্ছি। মাইম সেখানে বসেছিল, কিচেন থেকে খাবার নিয়ে আসতে গেল বৃষ্টি। এমন সময় সেখানে মিলি উপস্থিত হলো। কি হলো, তুমি এত দেরি করে ঘুম থেকে উঠলে কেন? আর রাতে তোমাকে দেখলাম না, রাতে সবাই কত মজা করলাম তুমি জানো? এইসব জানার প্রয়োজন মনে করি না আমি। তুমি এত খারাপ কেন? সবাই কত আনন্দ করছে আর তুমি একা ঘরে বসে থাকছো। এমন সময় বৃষ্টি মাহিমের জন্য নাস্তা নিয়ে আসলো, তারপর টেবিলের উপর দিল। এই নে, তাড়াতাড়ি খাবার খেয়ে নে। আর মিলি, তুই আড্ডা দিতে দিতে এখানে উঠে আসলি কেন? এই তো মাহিম ভাইয়ের সাথে একটু কথা বলতে লাগলাম, তাকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আড্ডা দেওয়ার এখন অনেক সময় আছে, তুই এখন এখান থেকে যা। মিলি মুখ ভাঙিয়ে সেখান থেকে চলে গেল। তুই আবার বসে আছিস কেন? হুম, তাড়াতাড়ি খাবার খেয়ে নে। তোর তো আর কোনো কাজ নেই, কিন্তু অন্য মানুষের অনেক কাজ আছে। আমি কি অন্য মানুষের কাজ করতে নিষেধ করেছি নাকি? তাকে ধরে রেখেছি। ধরে রাখিসনি, কিন্তু নিজে কি করেছিস সেটা কি ভুলে গেছিস? এমনিতেই দেরি করে আসবে, আবার বড় বড় লেকচার। তোকে তো আমি ডাকিনি, তুই নিজেই এসেছিস। আমি তো আসতে চাইনি, কিন্তু বড় মা তো বলল এই জন্য। মাহিম নাস্তা করতে লাগলো, আর বৃষ্টি তার দিকে এক নজরে তাকিয়ে রইল। এমন সময় সেখানে বড় ভাই জাহিদ এসে উপস্থিত হলো। বৃষ্টি, যা তো আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি এখানে বসো, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। তাহলে তো আরো ভালো। বৃষ্টি চলে গেল, আর মাহিমের বড় ভাই মাহিমের পাশে বসলো। তো ভালোই আছিস মনে হচ্ছে, আগের থেকে অনেক স্মার্ট হয়ে গেছিস। আগে কেমন হাবাগোবা ছিলি। মানুষ সব সময় একরকম থাকে না ভাইয়া। সেটা ঠিক। তা এখন না ঘুমিয়ে থেকে বোনের বিয়ের জন্য একটু হাতে হাতে কিছু এগিয়ে দিলে তো পারিস। কেন, কাজের লোকের কি অভাব আছে নাকি? কাজের লোকের অভাব থাকবে কেন? তুই তো একটু হাতে হাতে আমাদের এগিয়ে দিতে পারিস। কেন, আমি কি কাজ করছি না? এইসব কাজ আমি পারবো না। তারা দুই ভাই কথা বলছিল, এমন সময় সেখানে বৃষ্টি উপস্থিত হলো। বৃষ্টি এসে জাহিদের জুসের গ্লাস এগিয়ে দিল। জাহিদ জুসটুকু খেয়ে সেখান থেকে চলে গেল। ভাইয়া তোকে কি বলছিল রে? কি আর বলবে, এটা ওটা হাতে হাতে কাজে এগিয়ে দেওয়ার জন্য। ও আচ্ছা, তুই কি আমাকে একটু পার্লারে নিয়ে যাবি? তোকে আমি কেন পার্লারে নিয়ে যাব? তোর দরকার তুই একলা যা। ঠিক আছে, আমাকে নিয়ে যেতে হবে না, তোর বোন মায়াকে তো নিয়ে যাবি, তখন না হয় যাবো নে। মাহিম খাচ্ছিল, এমন সময় সালাম চৌধুরী সেখানে এসে উপস্থিত হলো। মাহিম, একটু পর তোর বোনকে নিয়ে একটু পার্লারে নিয়ে যাস তো, তাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে বাবা। বড় আব্বু, আমিও তোমার ছেলের সাথে যাব। ঠিক আছে, যাস। যে যে যেতে চাস মাহিমের সাথে চলে যাস। সালাম চৌধুরী বাইরে চলে গেল। মাহিমের দিকে তাকিয়ে বৃষ্টি মুখ ভেঙচি দিয়ে চলে গেল। মাহিম
খাবার খেয়ে বাইরে হাঁটতে বের হলো। তারপর অনেকদিন পর নিজের গ্রামে এসেছে, কিন্তু গ্রামে ঘোরা হয়নি। এই জন্য মাহিম সকালে নাস্তা করে বাড়ি থেকে বের হলো। হাঁটতে হাঁটতে কিছু দূর যাবার পর একটি ছেলের সাথে দেখা হলো মাহিমের। মাহিম সেই ছেলেটিকে দেখে সেদিকে এগিয়ে গেল। ছেলেটি মাহিমকে দেখে কিছু সময় দাঁড়িয়ে থাকলো। তুমি কি মাহিম? আর তুই নাফিস? নাফিস এসে মাহিমকে জড়িয়ে ধরল। দুজন কিছু সময় ওইভাবে থাকার পর একে অপরকে ছেড়ে দিল। শালা, এতদিন কোথায় ছিলি? তোর কোনো খোঁজ খবর ছিল না কেন? আমার সাথে কি ঘটেছিল তুই হয়তো জানিস না, এই জন্য কথা বলছিস। আমি সবই জানি, বৃষ্টির থেকে আমি শুনেছিলাম, কিন্তু তাই বলে তুই কাউকে না জানিয়ে নিজেকে গুম করে দেবে? পুরনো কথা বাদ দে, এখন বল তোরা কেমন আছিস? আর নিয়াম কোথায়? নিয়ম আর রাজু আমাদের আড্ডাখানায় বসে আড্ডা দিচ্ছে, আমি সেখানে যাচ্ছি, তুইও চল আমার সাথে। ঠিক আছে চল। দুই বন্ধু গল্প করতে করতে নিজেদের আড্ডাখানার দিকে যেতে লাগলো। কিছু সময় পর তারা দুজন সেখানে পৌঁছালো। নিয়াম আর রাজু নাফিজের পাশে কাউকে দেখে দাঁড়িয়ে গেল। কিছু সময় দেখার পর বুঝতে পারলো যে এটা তাদের খুব পুরনো বন্ধু। সাথে সাথে তারা দুজন দৌড়ে এসে মাহিমকে জড়িয়ে ধরলো। কেমন আছিস তোরা? আমরা ভালো আছি। তার আগে এটা বল যে তুই কোথায় ছিলি? আমরা তো ভাবছিলাম নিজের বোনের বিয়েতে তুই ফিরে আসবি না। হ্যাঁ, আমি জানতাম না যে মায়ার বিয়ে হঠাৎ ঢাকাতে। বাবার সাথে দেখা হয়েছিল, তিনি আমাকে বললেন। তুই ঢাকায় কোথায় ছিলি বলতো? তোকে পুরো ঢাকা শহর খুঁজে দেখছি, কিন্তু পাইনি। সেটা সিক্রেট। তো তোরা আমার বোনের বিয়েতে যাস নাই কেন? ভাইয়ের হাতে হাতে কাজটা এগিয়ে দিলেও তো পারিস। যদিও আগে আমাদের বলেছিল, কিন্তু আর যাওয়া হয়নি, কারণ তুই সেখানে নেই, তাই ইচ্ছে করেনি। অনেকদিন পর সব বন্ধুরা এক জায়গায় হলে যা হয় আর কি, সবাই মিলে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে কখন যে 11টা বেজে গেছে সেটা মাহিমের খেয়াল নেই। এমন সময় একটি কল আসলো। মাহিম ফোনের দিকে তাকিয়ে দেখলো যে একটি আননোন নাম্বার থেকে কল এসেছে। তাই প্রথমবার ধরলো না, কিন্তু পরের বার আবার ফোন আসলো, তাই মাহিম রিসিভ করলো। মাহিম কিছু বলার আগে ফোনের ওপাশ থেকে বিভিন্ন ধরনের গালি আসতে লাগলো। কুত্তা, শয়তান, খবিশ, বাদর। সাথে সাথে মাহিম কানের কাছ থেকে ফোন সরিয়ে সামনে নিয়ে আসলো। কে আপনি? আর এইভাবে বোকাঝোকা করছেন কেন? আমি কে তুই চিনতে পারছিস না আমার কণ্ঠ শুনে? না, কে আপনি? আর আমার নাম্বার পেলেন কোথায়? আমি বৃষ্টি। তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর বোনকে নিয়ে কোথায় যাওয়ার কথা ছিল তোর, সেটা কি তোর খেয়াল আছে? একটু পর তো বোনকে বরপক্ষ বিয়ে করতে আসবে, তখন না সেজে গুজে যাবে নাকি? আরে ভাই, একটু আস্তে কথা বল। এত জোরে জোরে বক বক করেই যাচ্ছিস, আমাকে তো কোনো কথাই বলতে দিচ্ছিস না। তুই যেখানে থাকিস না কেন তাড়াতাড়ি আয়, না হলে আঙ্কেল তোরে গিয়ে পেটাবে। আচ্ছা ফোন রাখ। মাইম ফোন রেখে দিয়ে তার বন্ধুদের বলল, দোস্ত তোরা বাসায় গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়, আমি ততক্ষণ মায়াকে নিয়ে পার্লার থেকে ঘুরে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। মাহিম তাদের থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিল। মাহিম বাসায় আসার সাথে সাথেই দেখতে পেল যে সবাই রেডি হয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। মাহিমকে আসতে দেখে মায়া তাড়াতাড়ি তার কাছে আসলো। কোথায় গিয়েছিলি ভাইয়া বলতো? তোর কি তোর বোনকে এভাবে বিয়ে দেওয়ার ইচ্ছা নাকি? হ্যাঁ সেটাই তো ইচ্ছা। অযথা পার্লারে নিয়ে গিয়ে এত টাকা খরচ করে শাকচুন্নির মতো সাজিয়ে নিয়ে এসে কোনো লাভ নেই। তুই পার্লারে যাওয়ার মানে বুঝবি কিভাবে? এখন নিজের বোনের সাথে ঝগড়া না করে তাড়াতাড়ি গাড়িতে ওঠ। মায়ার বিয়ে, তাই মায়া যাবে, কিন্তু তোরা এতজন কেন? কারণ আমরাও একটু সাজুগুজু করব, তাছাড়া বড় আব্বু আমাদের অনুমতি দিয়েছে। হ্যাঁ, মহিম বড় আব্বু আমাদের যেতে বলছে। মাহিম নীলার কণ্ঠ শুনে একবার তার দিকে তাকালো, এরপর নিজের চোখ ফিরিয়ে নিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসলো। এক এক করে সবাই গাড়িতে উঠে বসলো। সবাই পিছনে বসলো। বৃষ্টি তাড়াতাড়ি করে মাহিমের পাশের সিটে বসলো সামনে। তো তোরা কেন পার্লারে যাবি? শহরে একটি সুন্দর পার্লার আছে, আমরা সেখানে যাব। আচ্ছা ঠিক আছে। মাহিম গাড়ি চালাতে শুরু করলো। গাড়িতে উঠে তো মিলি বকবক শুরু করে দিয়েছে, সাথে তো বৃষ্টি আছে। মাহিম এসব বকবক সহ্য করতে না পেরে গাড়ির মাঝে বক্সে একটি সুন্দর গান ছেড়ে দিল। ওরা বকবক করতে থাকুক আর মাহিম গাড়ি চালাতে লাগলো।
তার আধা ঘন্টা পর শহরের মাঝে একটি সুন্দর পার্লারে চলে আসলো। এক এক করে সবাই গাড়ি থেকে নামতে লাগলো। এখানে মোট 5 জন আছে, সব মাহিমের কাজিন। ভাইয়া তুই এখানে দাঁড়িয়ে থাক, এটা মহিলা পার্লার তো, তাই তোকে অ্যালাউ করবে না। আমারও কোনো শখ নেই যে তোর সাথে ভিতরে যাওয়া। তোরা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। এখানেই থেকো, আবার কোথাও হারিয়ে যাস না যেন। সবাই এক এক করে ভিতরে চলে গেল। এতজনের মধ্যে মিলি কোনো সুযোগই পাচ্ছে না মাহিমের সাথে কথা বলতে। মাহিম অপেক্ষা করতে করতে খুবই বোরিং লাগছিল। এজন্য রাস্তার অপর পাশের একটি চায়ের দোকানে গেল। চায়ের দোকানে অনেকগুলো বখাটে ছেলে দেখতে পেল, কিন্তু সে কিছু বলল না। চায়ের অর্ডার দিল। ভাই মালগুলো তোর কি হয় রে? কাকে বলছেন? আমাকে? হ্যাঁ তোকেই বলছে। গাড়ি থেকে নামলো মালগুলো কিন্তু খুবই জোস। ওরা তোর কি হয়? ওরা আমার বোন হয়। তোদের বোনকে কি একদিনের জন্য আমার সাথে রাত কাটাতে দিবে? এর বিনিময়ে তোকে অনেক টাকা দিব। বখাটে ছেলেদের কথা শুনে মাহিমের অনেক রাগ হতে লাগলো, তবু কিছু বলল না। চা খেয়ে বিল মিটিয়ে দিয়ে আবার গাড়ির কাছে চলে আসলো এবং অপেক্ষা করতে লাগলো। মেয়েদের সাজতে যে এত সময় লাগে সেটা মাহিম আগে জানতো না। মাহিম ফোন বের করে গেম খেলতে লাগলো। গেম খেলতে খেলতে কখন যে 2 ঘন্টা পার হয়ে গেল মাহিম বুঝতে পারল না। এমন সময় কথা বলতে বলতে তারা পার্লার থেকে বেরিয়ে আসলো। মাহিম সামনে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ মনে হচ্ছে সামনে থেকে এক ঝাঁক পরি হেঁটে আসছে। তোদের সাজতে এত সময় লাগে? জানলে তোদের সাথে মোটেও আসতাম না। বিয়ের অনুষ্ঠান, একটু সাজতে তো সময় লাগবে। এখন বলো তো আমাদের কেমন লাগছে? মাইম একবার সবার দিকে তাকিয়ে মায়াকে বলল, তোদের সবাইকে এক একটা পেতনির মতো লাগছে, যা বোঝানোর মতো নয়। শুধু শুধু টাকাগুলো নষ্ট করলি। এমনিতেই তোরা আগে থেকে পেতনি, আবার সেজে গুজে পেতনি হয়ে এসেছিস। মাহিমের কথা শুনে তারা খুব রেগে গেল, কিন্তু কিছু বলার আগে বখাটের ছেলেগুলো তাদের কাছে চলে আসলো। আরে সুন্দরী, তোমাদের সুন্দরের কদর তোমার ভাই বুঝবে না, কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারবো। চলো আজ রাতটা আমাদের সাথে কাটিয়ে আসবে। তোমাদের আমার খুব পছন্দ হয়েছে। মুখ সামলে কথা বল, না হলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ভাই আমার মনে হচ্ছে এই মেয়েটার ভোল্টেজ বেশি। আগে কিন্তু আমরা এই মেয়েটার সঙ্গেই রাত কাটাবো। ভাইয়া তুই ওদের কিছু বল, তোর সামনে আমাদের এসব খারাপ খারাপ কথা বলছে আর তুই কিছু না বলে চুপ করে আসিস। মায়া, রাস্তার কুকুর ঘেউ ঘেউ করলেই তাকে গিয়ে আমরা মারবো না, বরং সেই করে তাড়িয়ে দেওয়া উচিত। মাহিমের মুখে এমন কথা শুনে বখাটের ছেলেগুলো রেগে গেল এবং তেড়ে এসে মাহিমকে। তারপর মাহিম তার কাজিনদের নিয়ে পার্লারে এসেছিল। 2 ঘন্টা যাবার পর তারা পার্লার থেকে বের হয়। এমন সময় রাস্তার অপর পাশ থেকে বখাটির ছেলেগুলো মাহিমদের কাছে চলে আসে এবং বিভিন্ন রকম খারাপভাবে কথা বলতে থাকে। এতে মায়া ও বৃষ্টি প্রচন্ড রেগে যায়। দেখ তুই কিন্তু আমাকে চিনিস না, আমি হলাম এখনকার এমপির মেয়ে, আমার সাথে লাগতে আসিস না। ওরে সুন্দরী, তাই নাকি? তুই যদি এমপির মেয়ে হয়ে থাকিস তাহলে আমি এখানকার সাবেক এমপির একমাত্র ছেলে। আমারও আর কম নেই যে তোর বাবাকে দেখে ভয় পাবো। আবিরের সাথে এত বকবক করে লাভ নেই। যে কোনো দুটো মালকে এখান থেকে তুলে নে। এতে নিয়ে গিয়ে কি করব? আর এই যে একটা দেখে মনে হচ্ছে বিবাহিত, ওকে নেওয়া লাগবে না। বিবাহিত নেই কি করে? ওর তো আগেই শেষ। নেব আমরা কুচি মেয়েগুলো, এমপির মেয়ে। আর ওই যে ওই মেয়েটা তেজ বেশি, মেয়েটাকে নেব, তারপর অস্তি করে শেষ করে দিব। মাহিম, তুই কিচ্ছু বলছিস না কেন? এরা তোর সামনে আমাদের যা নাই তাই বলছে, আর তুই মুখ বুজে দেখে যাচ্ছিস। কুকুর যদি পায়ের কাছে এসে ঘেউ ঘেউ করে, তাহলে তাই বলে কি আমি কুকুরের পায়ের কাছে গিয়ে ঘেউ ঘেউ করব? ভাই, এই শালাটা আমাদের কুকুরের সাথে তুলনা করলো, আগে এর ব্যবস্থাটা করি। ঠিক আছে, ওই শালাকে বুঝিয়ে দেয় আমিও কামরুল চৌধুরীর ছেলে আবির চৌধুরী। 4-5 জন মিলে মাহিমকে মারতে আসলো। এটা দেখে তাড়াতাড়ি বৃষ্টি সামনে আসে। ছেলেগুলো বৃষ্টিকে সামনের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে মাহিমের কলার চেপে ধরলো, তারপর রাস্তার মাঝখানে নিয়ে গেল। প্লিজ দয়া করে আমার ভাইয়াকে ছেড়ে দাও, আমার ভাইয়াকে তোমরা কিছু বলো না। এটা তো বললে হবে না সোনা, তোমার ভাইকে তো একটু আদর যত্ন করতেই হবে। এটা বলে আবির তাদের মারতে বলল। আবিরের তার বন্ধুরা মাহিমকে যেই না মারতে যাবে
এমন সময় কোথা থেকে একটি গাড়ি চলে আসলো এবং গাড়ি থেকে কয়েকজন মুখোশধারী লোক নামলো, যাদের হাতে হকি স্টিক। তারা এসেই আবিরের বন্ধুগুলোকে মারতে লাগলো। মার খেয়ে তারা চিৎপতাং হয়ে গেল। সবাই রাস্তার উপর শুয়ে কাতরাচ্ছে। এমন সময় সেই লোকগুলো আবার সেই গাড়িতে করে চলে গেল। এত সময় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। মাহিম সেই একই নাই রাস্তার এক কোণে দাঁড়িয়ে তাদের মার খাওয়া দেখছিল। মাহিম রাস্তার অপর পাশ থেকে হাঁটতে হাঁটতে তাদের কাছে চলে আসলো। চলে আসতেই মায়া তাকে জিজ্ঞেস করলো, ভাইয়া তোর কিছু হয়নি তো? আর লোকগুলো কারা ছিল? সেটা তো আমিও জানি না, হয়তো ওদের কোনো শত্রু হবে। ভাগ্য ভালো সঠিক সময় তারা চলে এসেছিল, না হলে যে আমার কি অবস্থা করতো বুঝতেই পারছি না। তুই তো একটা গাধা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস রে, আমাদের কত কিছু বলে গেল। এখন বেশি কথা না বলে গাড়িতে ওঠ তাড়াতাড়ি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তখন দেখা যাচ্ছে যে বরযাত্রী চলে এসেছে, কিন্তু বউ গিয়ে এখনো পৌঁছায়নি। তোকে আমি পরে দেখে নিব, আর সুন্দরী তোমাকেও। আবির কথাটি বলে তার বন্ধুদের কাছে চলে গেল। তাদের ধরে এক এক করে গাড়িতে তোলো। এদিকে মাহিম ও বাকিরা সবাই বাড়ির দিকে রওনা দিল। তারপর মাহিম নিজের রুমে রেডি হচ্ছিল, এমন সময় তার তিন বন্ধু হুড়মুড় করে তার রুমের ভিতর প্রবেশ করলো। এমন করে ঢোকাতে মাহিম তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কিরে, তোরা কি আমার বাড়িতে চুরি করতে এসেছিস যে দরজা ভেঙে ঢুকে পড়েছিস? ব্যাঙে চুরে কেন ঢুকবো? আমরা তো ভাবছি তোকে কেউ গুম করে দিয়েছে, এই জন্যই তাড়াতাড়ি ঢুকলাম। তোদের সেটা মনে হবার কারণ কি? কারণ তো আছেই, তুই কখন বলে রুমে ঢুকে গেছিস, এখনো বের হওয়ার নামই নেই। আর এদিকে বরপক্ষ চলে এসেছে, কিছু সময় পরে তোর বোনের বিয়ে পড়ানো শুরু হবে, আর তুই এখনো রেডি হয়ে যাচ্ছিস। নিচে কত মেয়ে ঘোরাঘুরি করছে, তোর জন্য শান্তিতে দেখতে পারছি না। ভাবলাম কই একসাথে দেখবো। তোরা শালা সেই আগের মতোই রয়ে গেলি। চল, আমি রেডি হয়ে গেছি। মাহিম রুম থেকে বের হলো। সে একটি নেভি ব্লু কালারের পাঞ্জাবি পরেছে, চুলগুলো সুন্দর করে স্পাইক করা। তাকে দেখতে নায়কের থেকে কম লাগছে না। মাহিম সিঁড়ির কাছে এসে দেখলো যে বাড়ির ভেতরে সবাই অনেক আনাগোনা করছে। তারা চারজন হেঁটে বাইরে চলে আসলো। বাইরে এসে দেখলো যে সবাই টেবিল রেডি করে ফেলেছে এবং বরযাত্রীরা গেটের কাছে আছে। বন্ধু চল গেটের কাছে যাই, সেখানে মনে হয় বৃষ্টি, নীলা এবং মিলিরা বরের থেকে টাকা আদায় করছে। একটু গিয়ে দাঁড়ালে হয়তো কিছু টাকা ভাগ পেতে পারি। আমি তোর মতো ফকির নই যে কিছু টাকা নেওয়ার জন্য ওখানে যাই তর্ক বিতর্ক করব। তাছাড়া এসব আমার ঝামেলা ভালো লাগে না। আরে চল তো। নাফিস কথাটি বলে মাহিমের হাত ধরে টান দিয়ে গেটের দিকে নিয়ে যেতে লাগলো। তারা চারজন গেটের কাছে চলে আসলো। মাহিম নাফিসের থেকে হাত সরিয়ে নিয়ে ভিত থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকে, আর তারা তিনজন ফিরে ভিতরে ঢুকে গেল। কেউ একজন বরপক্ষের সাথে খুবই তর্ক করছে, এটা মাহিমের কানে আসলো। মাহিম আরেকটু কাছে এগিয়ে গিয়ে দেখতে লাগলো কি কি হচ্ছে। হঠাৎ মাহিমের নজর পড়ল বৃষ্টির দিকে। তাকে দেখে মাহিমের চোখ দুটো থমকে গেল, কারণ বৃষ্টি খুব সিম্পলভাবে নিজেকে সাজিয়ে তুলেছে। তার দিকে তাকাতে তো আরো বেশি অবাক হয়েছে যে বৃষ্টিও নেভি ব্লু কালারের একটি শাড়ি পরেছে। মাহিমের মন যে কোন দিক ছিল সে বুঝতে পারেনি। তার যে এত সুন্দর করে পার্লার থেকে সেজেছিল। আরে বিয়ে করতে আসছেন আর সাথে টাকা নিয়ে আসেননি? মাত্র তো 20,000 টাকা চেয়েছি, এই টাকাটাই দিতে পারছেন না? তাহলে আমার বোনকে নিয়ে গিয়ে খাওয়াবেন কি শুনি? তোমাদের খাওয়ানোর মতো আমাদের অনেক কিছুই আছে, কিন্তু তোমাদের দেওয়ার মতো টাকা আমার কাছে নেই, কারণ আমরা ফকিরকে এত টাকা দেই না। আপনাদের মতো কিপটে লোক টাকা দিতে জানে নাকি যে কাউকে টাকা দিবে? এই রনি, এত ঝামেলা না করে টাকাটা দিয়ে দে। কেন রে সাগর, তোর শালীদের উপর কি দরদ ধরেছে, নাকি বিয়ে করার জন্য তর্স হয়েছে না? বন্ধুদের মুখে এমন কথা শুনে বরের কথা বন্ধ হয়ে গেল। তারা আবার তর্ক করতে লাগলো। অনেক সময় তর্ক করার পর তারা গেট ছাড়লো। বরপক্ষ এসে নিজেদের আসনে বসে পড়ল। বৃষ্টি ও বাকিরা তো কাঙ্ক্ষিত টাকা পেয়ে তারা অনেক খুশি। তারা হাসতে হাসতে বাড়ির ভিতর চলে গেল। কিছু সময় যাওয়ার পরে বিয়ে পড়াতে শুরু করলো। সময় যেতে লাগলো, বিয়ে পড়ানো সম্পূর্ণ হয়ে গেল। খাওয়া দাওয়া করার পর এবার কনের বিদায়ে পালা। মায়া এক এক করে সবার থেকে বিদায় নিতে লাগলো। নিজের মাকে তো জড়িয়ে ধরে অনেক সময় কান্না করলো, তারপর বাবাকে জড়িয়ে ধরে অনেক সময়।
নিজের বড় ভাই ও সবার থেকে বিদায় নিয়ে এবার মাহিমের কাছে আসলো। ভাইয়া আমি তোকে অনেক মিস করছি। দেখ তুই যখন এলি আর আমি তখন চলে যাচ্ছি, তোর কাছে একটা আবদার করি। হ্যাঁ বল। এবার আর তুই মা বাবাকে ছেড়ে চলে যাস না। তুই চলে যাওয়াতে মা বাবা অনেক কষ্ট পেয়েছে। হাউমাউ করে কান্না করে মায়ের জড়িয়ে ধরলো মাহিমকে। মাহিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। মাহিম নিজেকে সামলে নিয়ে মায়াকে হাসি মুখে বিদায় দিল। বরপক্ষ চলে গেল। বাড়িতে যেন শোকের ছায়া নেমে আসলো। তারপর বিয়ে বাড়িতে কনে চলে যাবার পর কেমন অবস্থা হয় সেটা কম বেশি সবারই জানা। ঠিক তেমনি সালাম চৌধুরীর বাড়িতে হয়েছে। রাতে তেমন কেউ খাওয়া দাওয়া করেনি, সবাই যে যার রুমে ঘুমিয়েছে। রাত 12টা বাজে। গ্রামের রাস্তা দিয়ে চলেছে একটি ছোট্ট টোটো গাড়ি, আর গাড়ির ভিতর বসে আছে গুন্ডা টাইপের কয়েকজন লোক। তারা গল্প করতে করতে যাচ্ছিল। আজকের ডিল আমরা ফাইনাল করে ফেললাম। এটাতে আমরা অনেক টাকা পেয়েছি, এগুলো গিয়ে বসকে দিয়ে দিতে হবে। এখান থেকে যদি আমরা কিছু টাকা রেখে দিই তাহলে কেমন হয় বস? এমন কথা ভুলেও মুখে আনিস না। এই কথা যদি আমাদের বসের কানে যায় তাহলে তোকে তো মেরে ফেলবে, সাথে আমাকেও। সরি বস, ভুল হয়ে গেছে। যে গাড়ি চালাচ্ছিল সে হঠাৎ গাড়ির ব্রেক কষলো। এতে সবার ধ্যান সামনের দিকে গেল। কি হলো, এভাবে গাড়ি থামালি কেন? বস সামনে কেউ আছে। তো কি হয়েছে, তাকে গাড়ি চাপা দিয়ে চলে যেতিস। কিন্তু বস কে যে আমাদের দিকে রাইফেল তাক করে আছে। কি বলি, গাড়ির লাইট জ্বলা? ড্রাইভারটা আবার গাড়ির লাইট জ্বালিয়ে দিল। সাথে সাথে তারা সামনের দিকে তাকিয়ে দেখতে লাগলো একজন ব্যক্তি তাদের দিকে বড় রাইফেল তাক করে আছে। বস টাইপের লোককে গাড়ি থেকে নামালো। তাকে দেখে সবাই গাড়ি থেকে নামলো। কে তুই, আর আমাদের পথে বাধা দিতে এসেছিস কেন? ভালোই ভালো বলছি এখান থেকে চলে যা, না হলে তোর কিন্তু খুব পস্তাতে হবে। আমি কখনো কোনো কাজ করে পস্তাই না। এখন বল তোরা কোথায় যাচ্ছিস? আমরা কোথায় যাচ্ছি সেটা তোকে বলতে যাব কেন? কে তুই? রকস্টার দ্য শ্যাডো কিং এমকে। পরিচয় পেয়ে সবাই স্বাভাবিক থাকলেও বস লোকটি অনেক ভয় পেয়ে গেল, কারণ সে জানে সে এই রকস্টার দ্য শ্যাডো কিংকে। কিং? আমরা এদিকে নিজেদের বাসায় যেতেছিলাম। তোদের বাসায় এদিকে? তোদের গাড়িতে কি আছে যা বের করে নিয়ে আয়। আমাদের গাড়িতে কিছুই নেই। বসের মুখে এমন কথা শুনে এমকে একটি গুলি করে, যেটা গিয়ে গাড়ির টায়ারে লাগে। সাথে সাথে শব্দ করে টায়ার ফেটে গেল। তুই যদি গাড়ির ভেতরে কি আছে না বলিস তাহলে পরের গুলি তোর মাথায় গিয়ে লাগবে। তুই ভেবেছিস আমি তোকে দেখে ভয় পেয়ে যাব? কখনো না। হয়তো তুই আন্ডারওয়ার্ল্ডের রকস্টার দা শ্যাডো কিং, কিন্তু আমি হলাম এই এলাকার কিং, আর আমার এলাকায় এসে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। বসের মুখে এমন কথা শুনে লোকটি মুচকি হাসলো, যেটা তারা বুঝলো না। তুই সামান্য একটা এলাকার কিং হয়ে নিজেকে কিং দাবি করছিস, কিন্তু আমি যে আন্ডারওয়ার্ল্ডের কিং, আর আমার কোনো এরিয়া বা সীমানা নেই। আমি যেখানেই যাই না কেন সেখানকার কিং হয়ে যাই আমি। কিন্তু তুই এখানকার কিং কখনো হতে পারবি না, কারণ এখানকার বস রোলেক্স গ্যাংয়ের লিডার। তোর বসকেও আমি দেখে নিব। আমার সামনে শুধু একবার তাকে পড়তে দে। তাকে তুই কখনো খুঁজে পাবি না, কারণ সে সবসময় ধরাছোঁয়ার বাইরে। এমকে তাদের সাথে কথা বলছিল। এমন সময় লোকগুলো বন্দুক বের করে এমকে দিকে তাক করলো। তুই আমার সামনে এসে খুব বড় ভুল করেছিস। তোর হাতে মাত্র একটা বন্দুক, আর আমার হাতে 60টা বন্দুক। তুই একটা গুলি চালালে আমরা 60টা গুলি চালাবো। এখন ভাব, এখান থেকে পালাবি নাকি আমাদের হাতে মরবি? তাছাড়া এমনিতেও তুই আমাদের হাত থেকে পালাতে পারবি না, কারণ তোকে মারতে পারলে আমাদের বস আমাদের উপরে অনেক খুশি হয়ে যাবে। তোরা হয়তো ভুলে যাচ্ছিস আমি কে, আর আমার কাছে একটা বন্দুক থাকা মানে 1000টা বন্দুক থাকা। বস যখন নিজের লোকেদের হুকুম দিল এমকে কে মারার জন্য, ঠিক সেই সময় খেয়াল করলো যে তাদের পিছন থেকে সাই সাই করে শব্দ হওয়ার। বস পিছনে তাকিয়ে দেখলো যে তার সব লোকগুলো মাটিতে পড়ে আছে, আর সবার মাথা থেকে রক্ত বের হচ্ছে। বসের লোকগুলো বুঝে গেল যে চারপাশে এমকের লোক আছে। তারা স্নাইপার হাতে অন্ধকারের ভিতর দাঁড়িয়ে আছে। কিরে, তোর 60টি বন্দুক কোথায় গেল? এখন তো দেখছি একটাও নেই। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দিন। তোর কোনো মাপ নেই। গাড়িতে কি এমন আছে যা নিয়ে আয়, তাহলে তোকে মাফ করব। ঠিক আছে, আমি কিং, আমি এখনই নিয়ে আসছি। বস ভয় পেয়ে তাড়াতাড়ি করে গাড়ি থেকে সুটকেস বের করলো এবং হাঁটতে হাঁটতে এমকে সামনে নিয়ে চলে আসলো। এমকে সামনে সুটকেস দিল। এমকে নিজের বাইকের উপর রেখে সুটকেস খুলে দেখলো যে সেখানে অনেক টাকা। এইগুলো কিসের টাকা?
নিশ্চয় কোনো খারাপ কাজ করে নিয়ে এসেছিস। টাকাগুলো ইয়াবা ড্রাগস নাকি মেয়ে পাচার করে টাকাগুলো নিয়ে এসেছিস? একটা ড্রাগসের ডিল ছিল, সেটা করে আমরা ফিরছিলাম। বাহ, তাহলে বল তোর বসকে, তাকে দেখতে কেমন? বসকে আমি আজ পর্যন্ত দেখিনি, তাছাড়া আমি কেন বলবো যে আমার বস দেখতে কেমন? তুই বলিস আন্ডারওয়ার্ল্ডের রকি স্টার দ্য শ্যাডো কিং, তাহলে তুই খুঁজে বের কর যে আমার বসকে। ঠিক আছে, তাহলে তোর বসকে জানিয়ে দিস যে তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এমকে যখন সুটকেস বন্ধ করে নিজের বাইকের পেছনে বাঁধতেছিল, এমন সময় বস লোকটি বলে উঠল, তুই এখন আমার হাতে মরবি। আমি জানি আশেপাশে তোর অনেক লোক আছে, কিন্তু তোকে গুলি করে আমি মারবো। এমকে পিছনে ঘুরে দেখলো যে বস লোকটি বন্দুক তাক করে আছে এমকের দিকে। এটা দেখে এমকে মুচকি হাসলো, কিন্তু মাস্কের আড়ালে সেই হাসিটা রয়ে গেল। হঠাৎ একটি গুলি এসে বস লোকের পায়ে লাগলো, সাথে সাথে পা ধরে মাটিতে বসে পড়লো এবং কাতরাতে লাগলো। আমি তোকে মারবো না, আমি তোকে ছেড়ে দিলাম যেন তুই গিয়ে তোর বসকে আমার খবরটা দিতে পারিস। তাছাড়া তোর বস তোকে মেরে ফেলবে যখন জানতে পারবে যে তুই তোর কাছে ব্যর্থ হয়েছিস। কথাটি বলে নিজের বাইক নিয়ে চলে গেল, আর বস লোকটি সেখানে পড়ে রইল। তারপর রাতে মাহিমের ঘুম আসছিল না, সেজন্য নিজের রুম থেকে বেরিয়ে ছাদের উপর চলে আসলো। ছাদের এক কোণে একটা দোলনা আছে, সেখানে গিয়ে বসে পড়ল। তারপর আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। একসময় মাহিম দোলনার উপর শুয়ে পড়ল। ভাবতে ভাবতে কখন যে ভোর হয়ে গেছে মাহিম টেরি পেল না। সারা রাত কি এখানেই কাটিয়েছিস? কারোর কণ্ঠ শুনে সে সেদিকে তাকালো যে তার মাথার কাছে কেউ এসে দাঁড়িয়েছে। পিছনে তাকিয়ে দেখলো যে বৃষ্টি এসে দাঁড়িয়েছে। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? এমনিতেই। কিন্তু তুই এত সকালে এখানে কি করছিস? এমনিতেই আসলাম। ও আচ্ছা। আচ্ছা বল তো, তুই কেন আমার সাথে এমন করছিস? ভালো করে কথা বলছিস না। আমি কি তোর সাথে খারাপ করে কথা বলছি? না, কিন্তু আগের মতন তো আর কথা বলছিস না। কারণ আমি আর আগের মতো নেই, সেই জন্য। বৃষ্টি যখন মাহিমের মাথার কাছে বসলো, মাহিম তখন দোলনা থেকে উঠে পড়ল আর চলে যেতে নিল, কিন্তু বৃষ্টি তার হাত ধরে ফেল। কিন্তু মাহিম তার হাত ছাড়িয়ে নিয়ে নিজের রুমে চলে গেল, আর বৃষ্টি দোলনায় বসে চোখের পানি ফেলতে লাগলো। তারপর ছাদের উপর থেকে এসে মাহিম ঘুমিয়ে পড়েছিল। অনেক সকাল হয়ে গেল যখন নিজের ছোট ছেলে ঘুম থেকে উঠল না। এটা দেখে মালিকা বেগম মাহিমের রুমে চলে আসলো। মাহিম, অনেক সকাল হয়েছে, আর কত ঘুমাবি? এখানে এসে তো শুধু ঘুমিয়ে যাচ্ছিস। ঢাকায় গিয়েও কি শুধু ঘুমিয়ে থাকিস? উফ মা, ডেকো না তো, খুব ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি উঠে পড়, তোর বোনকে নিয়ে আসতে যেতে হবে। মা, আমি যেতে পারবো না। যেতে পারবি না বললে হবে না, তোকে যেতেই হবে। তোর একমাত্র বোন বলে কথা, আর তুই না যেয়ে থাকবি? মায়া সকালে ফোন করে বলেছে তোকে বারবার যেতে, তুই না গেলে সে তো আসবেই না। উফ মা, তুমিও না শান্তিতে একটু ঘুমাতে দিলে না। মাহিম বিরক্তি নিয়ে ঘুম থেকে উঠে পড়ল, নিজের মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মালিকা বেগম নিজের ছেলের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। মাহিম, তুই কি সারা রাত ঘুমাসনি? তোর চোখ কেমন লাল হয়ে আছে কেন? আসলে মা, রাতে ঘুম হচ্ছিল না, এই জন্যই আর কি। ভোরবেলা একটু চোখ লেগে গেছিল, আর তুমি এখন এসে ডেকে ডেকে আমার ঘুম ভাঙিয়ে দিলে। অনেক ঘুমাতে পারবি, এখন উঠে ফ্রেশ হয়ে নিচে আয়। মালিকা বেগম চলে গেল। মাহিম কিছু সময় বিছানার উপর বসে থেকে ফ্রেশ হতে চলে গেল। রাজা, শাহিন এবং সালাম চৌধুরী খাবার টেবিলে বসে নাস্তা করছে, সাথে বাকি ফ্যামিলিরা তো আছে। মাহিম ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। মাহিম, এত লেট করে ঘুম থেকে উঠলে হবে? বাবা, আমি এত লেট করে ঘুম থেকে উঠি। ঢাকায় গিয়ে কি সব অভ্যাস হয়েছে তোর ছেলের? ঢাকায় রাত জেগে কি করে তার ঠিক নেই। আমার বিষয়ে আপনাদের কথা না বললেও চলবে চাচা। মাহিম, নিজের চাচার সাথে কিভাবে কথা বলো? সরি বাবা, ভুল হয়ে গেছে। পরের বার থেকে যেন আর এমন না করে কথা বলা হয়। তাড়াতাড়ি খেতে বসো। নিজের বাবার কথা শুনে মাহিম আর তার ভাই জাহিদের পাশে বসলো। বৃষ্টি এসে মাহিমকে খাবার দিতে লাগলো। বৃষ্টি মাহিমের প্লেটে রুটি দিয়ে যাচ্ছে, থামার কোনো নাম নেই। মাহিম একবার বৃষ্টির মুখের দিকে তাকালো। আপু, ভাইয়াকে তুমি আর কত দিবে? ভাইয়া তো ভরে গেছে। মিলির কথা শুনে বৃষ্টির প্লেটের দিকে তাকিয়ে দেখলো যে সত্যি
কয়েকটি রুটি দিয়ে ফেলেছে। বৃষ্টি সবার মুখের দিকে তাকিয়ে অন্য সাইডে চলে গেল। বৃষ্টি মাঝে মাঝে খেয়াল করলো যে মিলি মাহিমের দিকে তাকিয়ে রয়েছে। জাহিদ, খাওয়া দাওয়া শেষ করে একটু আমার অফিস থেকে ঘুরে আসবে। বাবা, আজ আবার অফিসে যেতে হবে কেন? অফিসে এক লোক আসবে, তার সাথে তুমি দেখা করবে, তোমাকে কিছু জিনিস দেবে, সেই ফাইলগুলো ভালো করে দেখবে। আচ্ছা ঠিক আছে বাবা। ভাইয়া, বাবার অফিসে আমাকে নিয়ে যাবে? মাহিম নিচু সুরে জাহিদকে বলল। মাহিমের কথা শুনে জাহিদ ওর দিকে তাকালো। তারপর সে নিচু স্বরে বলল, ঠিক আছে, খাওয়া দাওয়া করে বাইরে গিয়ে অপেক্ষা করিস, দুজন একসাথে যাব। দুই ভাই খাওয়া দাওয়া না করে কি ফুচুর ফাচুর করছিস? কিছু না। সবাই খাওয়া দাওয়া করে নিল। মাহিম খাওয়া দাওয়া শেষ করে বাড়ির বাইরে চলে গেল। কিছু সময় পর জাহিদ হাত মুছতে মুছতে বাড়ির বাইরে চলে আসলো। কিরে ভাইয়া, তোর আসতে এত সময় লাগে? এই তো বৃষ্টির সাথে একটু কথা বলছিলাম, তাই দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন তোর অফিসে চল। রোলেক্স গ্যাংয়ের একটি লিডার তার দলের লোককে খুঁজে চলেছে, যে পরশু রাতে ডিলের টাকা নিয়ে ফিরছিল, কিন্তু মাঝপথে কেউ তার সব লোকেদের মেরে ফেলেছে, শুধু সেখানকার বসকে ছেড়ে দিয়েছিল। লিডার লোকটি তার টিমের সেই লোকটিকে খুঁজতে খুঁজতে একটি পুরনো বাংলোতে চলে আসলো। লিডার, আপনি এখানে? আমাকে আসতে তো হতো, তুই আমার সাথে কিভাবে গদ্দারি করতে পারলি? তুই জানিস না আমি কতটা ভয়ঙ্কর? তুই কেন আমার থেকে এমন পালিয়ে বেড়াচ্ছিস? আমি আপনার সাথে পালিয়ে বেড়াচ্ছি এজন্য না, আপনার টাকা আমি হারিয়ে ফেলেছি। এমনি এমনি তো তুই টাকা হারিয়ে ফেলিস না, কি হয়েছে সেটা বল। আমার সব লোকদেরকে মেরেছে, আর তোর পায়ে এমন গুলির আঘাত লাগলো কিভাবে? আসলে লিডার, তোর আসলে নকল শোনার আমার কোনো টাইম নেই। সেদিন রাতে কি হয়েছে সব ঘটনা খুলে বল। আসলে সেদিন রাতে আমরা যখন টাকা নিয়ে ফিরছিলাম, হঠাৎ যখন দেখি সামনে একটা বাইক দাঁড় করানো, আর বাইকের কাছে রাইফেল হাতে দাঁড়িয়েছিল এক ব্যক্তি। সে নিজের পরিচয় দিয়েছিল রকস্টার দ্য শ্যাডো কিং MK। এরপর সেই লোকটি এক এক করে ওই সব ঘটনা খুলে বলল নিজের লিডারের কাছে। লিডার এমন ঘটনা শুনে প্রচন্ড রেগে গেল। সে যত বড় রকস্টার শ্যাডো কিং হোক না কেন, এই এলাকায় এসে সে নিস্তার পাবে না। কিন্তু তুই আমাকে এই খবর না জানিয়ে নিজেই লুকিয়ে আছিস। আমি ভয় পেয়েছিলাম যদি আপনি আমাকে মেরে ফেলেন। তোকে তো আমি এমনিতেই মেরে ফেলবো, কারণ তোর জন্য অনেক টাকা লস হয়েছে। আমাকে বসের কাছে জবাব দিতে হবে। এটা বলে লিডার নিজের বন্দুক বের করলো। নিজের লিডারের বন্দুক বের করা দেখে লোকটি তাড়াতাড়ি পায়ে পড়ে গেল। দয়া করে আমাকে ছেড়ে দিন বস, আমার ভুল হয়ে গেছে, আমাকে আরো একটি সুযোগ দিন। তুই হয়তো ভুলে গেছিস আমাদের গ্যাংয়ের রুলস। কেউ যদি ব্যর্থ হয় তার বেঁচে থাকার কোনো মানে নেই। এটা বলে লিডার লোকটির কপাল বরাবর বন্দুক ধরে শুট করে দিল। সাথে সাথে লোকটি ধপাস করে মাটিতে পড়ে গেল। জাহিদ আর মাহিম অফিস থেকে বাসে ফিরল। বাড়ির ভিতর প্রবেশ করে দেখলো যে সোফার উপর কেউ একজন বসে আছে এবং নীলার মেয়ে নীরার সাথে খেলা করছে। আরে নিহান জি, কি অবস্থা? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো অবস্থা। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো কালকে না আসার কারণ কি? এই তো আপনাদের বলেছিলাম তো, আমার একটু কাজ ছিল, তাই দেশের বাইরে ছিলাম। আজকে মাত্র ফিরেছি, আবার চলে আসলাম আমার মেয়েকে দেখতে। কিন্তু আপনার সাথে এই ছেলেটিকে? আরে একে চিনতে পারছো না? এটা আমার ছোট ভাই মাহিম, নীলা যার কথা তোমাকে বলেছিলাম। ও আচ্ছা, হাই ব্রো, আমি নিহান, নীলার হাজবেন্ড। হাই, আমি মাহিম। পরিচয় তো আগেই জানেন। নিহালের সাথে মাহিম কিছু সময় আলোচনা করে নিল। এমন সময় সেখানে সালাম চৌধুরী আসলো। জাহিদ, কাগজগুলো সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে, আর কাগজপত্রগুলো আমি নিজে সাইন করে দিয়েছি। খুব ভালো কাজ করেছিস। এখন গিয়ে সব রেডি হয়ে নে, সময় তো হয়ে যাচ্ছে। নিহান, তুমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে এসো। আচ্ছা ভাই, আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। নিহান নীরাকে কোলে নিয়ে রুমে চলে গেল। মাহিমও নিজের রুমে চলে গেল। জাহিদ নিজের বাবার সাথে কিছু সময় আলোচনা করলো। তারপর আবির আর তার বন্ধুরা হসপিটালে। আবিরের সকল বন্ধু হসপিটালে ভর্তি। কারোর হাত, কারোর পা ভেঙে গেছে। এতে আবির প্রচন্ড রেগে আছে। ছাড়বো না আমি তাদের, যে যে এমন কাজ করলো আমি খুঁজে বের করে তাদের কুত্তার মতো মারবো। কত বড় সাহস আমার গায়ে হাত তোলার! আবির, আমার মনে হয় এই কাজটি সেই ছেলে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু তাকে তো দেখে অনেক সাধারণ ছেলে মনে হলো। দেখলি না, আমি যখন মারতে বললাম সে তখন কিছুই বললো না, আরো ভীতু হয়েছিল। সেটা তো আমিও দেখছি,
তুই এক কাজ কর, সেই ছেলের পিছনে লোক লাগিয়ে খোঁজ নে কি করে না করে। আচ্ছা, তোরা রেস্ট নে, তোরা সুস্থ হলে সবকিছু দেখা যাবে। আবির তার বন্ধুদের সাথে আলোচনা করতে লাগলো। এমন সময় সেই রুমের ভিতর ডাক্তার আসলো। তারপর মাহিম নিজের রুমে প্রবেশ করলো। নিজের ড্রয়ার থেকে তোয়ালেটটা বের করে ওয়াশরুমে প্রবেশ করলো। গোসল করে সে রুমের ভিতর প্রবেশ করলো। সামনে তাকিয়ে দেখলো যে বৃষ্টি তার বিছানার উপর বসে আছে এবং মাহিমের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। মাহিম বুঝতে পারলো যে তার গায়ে কোনো পোশাক নেই, নিচে শুধু একটি তোয়ালে পেঁচানো। তুই আমার রুমে কি করছিস? যা বের হও। আসলাম তোকে ডাকতে, তুই তো আর আমার সাথে কথা বলবি না, তাই আমি নিজে কথা বলতে চাই। তুই বের হ, আমি রেডি হয়ে আসছি, তারপর যা কথা বলার বলিস। একটা ছেলের রুমে আসতে তোর লজ্জা করে না? তোর রুমে আসতে আবার লজ্জা কিসের? আগে তো কত এসেছি। আগের বিষয় আর এখানকার বিষয় অনেক তফাৎ। তুই এখন যা, আমি রেডি হব। এভাবে থাক, তোকে দেখতে অনেক হট লাগছে। তুই আমার রুম থেকে বের হবি নাকি ঠাটিয়ে একটা চড় দেব? তোর রুম থেকে যেতে পারি, তার আগে আমাকে ভালোবাসি বলতে হবে। তোকে ভালোবাসি বলতে আমার বয়ে গেছে। বলবি না তো? না। মিষ্টি এক পা করে মাহিমের দিকে এগিয়ে আসতে লাগলো। মিষ্টি একদম মাহিমের কাছে এসে দাঁড়ালো এবং কোমরে হাত রাখলো। তুই আমাকে ভালোবাসি বলবি না কি? তোর নিচের এটা টান মেরে খুলে ফেলবো কোনটা? বৃষ্টির চোখের দিকে তাকিয়ে বলল। মাহিম বুঝতে পারলো যে বৃষ্টির মতো কি তার সাথে সাথে নিজের কোমরে হাত দিল। দেখ, আমার থেকে দূরে সর, নয়তো খুব খারাপ হয়ে যাবে বলছি। আমি দূরে সরবো কেন? আমি তো আরো কাছে এসেছি। তুই আমার কি খারাপ করবি? করতে পারিস। আচ্ছা, তুই বেরো, আমি তোর সাথে বাইরে এসে কথা বলছি। আগে আমাকে ভালোবাসি বল, তারপর। পারবো না। মাহিম বৃষ্টিকে পারবো না বলে অন্যদিকে মুখ করলো। এটা শুনে বৃষ্টি রেগে গেল। বৃষ্টি মাহিমকে বলল, তুই যদি আমাকে না বলিস তাহলে আমি কিন্তু অন্য কিছু করে ফেলবো। বৃষ্টি যে তার মুখে ভালোবাসি না বলে এই রুম থেকে বের হবে না, তাই মাহিম অন্যদিকে ঘুরে তাড়াতাড়ি ভালোবাসি বলে দিল। অন্যদিকে ঘুরে কেন ভালোবাসি বলছিস? আমার চোখের দিকে তাকিয়ে বল যে তুই আমাকে ভালোবাসিস। দেখ, আমি এটা পারবো না, তুই প্লিজ আমার রুম থেকে যা। এখানে আমাকে আর তোকে এইভাবে সবাই দেখে ফেলুক, আমি তা চাই না, আর নীলার মতো না হোক। মাহিমের পুরো কথা বলতে দেরি হয়নি, সাথে সাথে বৃষ্টি ছেড়ে দিল। আমি কখনো নীলার মতো তোর সাথে আচরণ করব না, কারণ আমি তোকে ভালোবাসি। আমি তোকে খুব তাড়াতাড়ি আপন করে নিব। কথাটি বলে বৃষ্টির রুম থেকে বেরিয়ে গেল। বৃষ্টির কথা শুনে মাহিম মুখ ভেঙচি কাটলো। তারপর সবাই রেডি হয়ে নিচে চলে আসলো। এমপির মেয়ের বিয়ে বলে কথা, তাই গাড়ি তো অনেক আসবেই। সবাই রেডি হয়ে এক এক করে গাড়িতে উঠে বসলো। মাহিম এসে দেখলো যে সব গাড়িতে লোক ভরে গেছে। সে কোন গাড়িতে উঠে বসবে ভেবে পেল না। এমন সময় বৃষ্টির জানালা দিয়ে মুখ বের করে মাহিমকে ডাকলো এবং তার গাড়িতে উঠতে বলল, কিন্তু মাহিম তার কথা পাত্তা দিল না। কিরে মাহিম, তুই বসছিস না কেন? তোর জন্য গাড়ি ছাড়তে পারছে না? তোরা তো আমাকে না নিয়ে চলে যাওয়ার ধান্দা করেছিস, এই জন্য কোনো জায়গা রাখিসনি। কি করব বল, বৃষ্টি আমাদের ঘুষ দিয়েছে যেন তোর জন্য জায়গা না রাখি, তাই বুক হয়ে গেছে। এখন বৃষ্টি তোকে যেই গাড়িতে ডাকে সেখানেই তুই যা। নিয়ানের কথা শেষ হতে না হতেই মাহিমের মার ডাক পড়ল। মাহিম তার মায়ের কাছে গেল। এমন দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি এই গাড়িতে উঠে পড়। নিজের মায়ের কথা আর ফেলতে পারলো না, সেই গাড়িতে উঠে পড়ল। মাহিম একদম বৃষ্টির পাশে বসেছে। এক এক করে গাড়ি চলতে শুরু করলো। গাড়ি চলার সময় মাঝে মাঝে একটু ধাক্কা লাগছিল, আর প্রত্যেকবার বৃষ্টি মাহিমের গায়ের উপর এসে পড়তেছিল। মাহিম প্রচন্ড বিরক্ত হচ্ছিল, তবুও কিছু বলতে পারল না। মাহিম সামনে মিররের দিকে তাকিয়ে দেখলো যে মিলি এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে মাহিম পিছনে তাকাবার সাথে সাথে মিলি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। দেখ বৃষ্টি, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সবার সামনে এমন ঢোলাঢুলি করিস না। তুই বলতে চাইছিস আমি ঢলাঢলি করি? ঠিক আছে, তুই দেখতে থাক আমার ঢলাঢলি। দুইজন বিড়বিড় করে কথা বলতে লাগলো।
আর এদের নকশা মিলি দেখতে লাগলো। 1 ঘন্টা পর তারা সবাই মায়ের শ্বশুরবাড়ি চলে আসলো। এক এক করে সবাই গাড়ি থেকে নামলো। বাড়ির লোক সবাইকে আপ্যায়ন করে ভিতরে প্রবেশ করালো। বৃষ্টি ও তার কাজিনগুলো ভিতরে চলে গেল মায়ের কাছে। মাহিম বাড়ির সামনে একটি পুকুরের কাছে দাঁড়িয়ে আছে। এমন জায়গায় তার 3 হারামি বন্ধু এসে উপস্থিত। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? এই যে কত সুন্দর সুন্দর রমণী ঘুরে বেড়াচ্ছে, আর তুই একলা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছিস। তোদের দেখার প্রয়োজন হলে তোরা গিয়ে দেখ, আমার কোনো প্রয়োজন নেই। কেন রে, বৃষ্টির সাথে কি তোর সেটিং হয়ে গেছে? আজে বাজে কথা বলা বাদ দে, কি বলতে এসেছিস সেটা বল। আঙ্কেল তোকে ডাকছে ভিতরে খাওয়া দাওয়া করার জন্য। ঠিক আছে, চল। তারা 4 জন প্যান্ডেলে প্রবেশ করে দেখলো যে সবগুলো জায়গা বুক হয়ে গেছে। মাহিমের 3 বন্ধুকে ফেলে রেখে একটি জায়গায় বসে পড়লো, আর মাহিম পড়ল বিপাকে। এ কোথায় বসবে বুঝতে পারলো না। এমন সময় তার নজর গেল এক টেবিলের দিকে, যেখানে বৃষ্টি একটি ছেলের সাথে বসে হেসে হেসে কথা বলছে। দেখে মনে হচ্ছে আজ আসার সাথে সাথেই খুব ভালো পরিচয় হয়ে গেছে। এমন সময় মিলি তাকে ডাক দিল। মিলির ডাক শুনে মাহিম সেই দিকে তাকালো। মিলির কাছে মাহিম এগিয়ে গেল এবং তার পাশে ছিটে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে একটু দূরে চলে আসলো, কারণ বৃষ্টির রং ঢং তার ভালো লাগছে না। ওই ছেলের সাথে যে কথা বলা সেটা মাহিমের সহ্য হচ্ছে না। মাহিম হাঁটতে হাঁটতে একটু বেশি দূরে চলে গিয়েছিল, তাই আবার ঘুরে আসলো। হঠাৎ দরজার কাছে এসে একটি মেয়ের সাথে তার ধাক্কা লাগলো। মেয়েটি পড়ে যেতে নিলেই কোমর চেপে ধরল। মেয়েটি মাহিমের দিকে তাকিয়ে আছে। মাহিম সেই অপরিচিত মেয়েটিকে দাঁড় করিয়ে দিল। হঠাৎ তার নজর পড়ল বৃষ্টির দিকে। তখনও সেই ছেলেটির সাথে কথা বলছিল। মাহিম বদলা নেওয়ার জন্য মেয়েটির সঙ্গে হেসে হেসে কথা বলার চেষ্টা করতে লাগলো। আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো? না না, আমার কোথাও লাগেনি। আই এম সরি, আসলে আমি দেখতে পাইনি। এখন হ্যান্ডসাম ছেলে দেখলে তো যে কেউ এসে বেশি ধাক্কা দেবে। তাই নাকি? আপনি হ্যান্ডসাম। মেয়েটি হেসে কথা বলল। তার সাথে কথা বলে জানতে পারলো মেয়েটি মায়ের হাজবেন্ডের চাচাতো বোন হয়। তার নাম অনি। চলেন একটু ওই দিক থেকে ঘুরে আসা যাক। চলুন। তার দুজন কথা বলতে বলতে একটু দূরে চলে আসলো। আমার মনে হচ্ছে অনেক দূরে চলে এসেছি, এখন ফিরে যাওয়া যায়। মাহিমের কথা শুনে অনি সায় দিল। দুজন ফিরে আসলো। হঠাৎ বৃষ্টি এসে অনির থাপ্পড় বসিয়ে দিল। তার পাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। যখন কেউ নেই দেখলো, তখন হাঁপ ছেড়ে বাসলো। চর মারতে দেরি, বৃষ্টি সেখান থেকে পালাতে দেরি নেই। কিন্তু যাওয়ার আগে মাহিমকে থ্রেট দিতে ভুলিনি। মাহিম অনিকে অনেকবার বোঝালো আর বৃষ্টির জন্য মাপ চাইলো। অনেকভাবে বোঝানোর পর অনি মানলো। দেখতে দেখতে বিকেল 5টা বেজে গেল। এখন সবাই বাড়ির দিকে রওনা দিল। মাহিমের থেকে যাওয়ার আগে অনি নাম্বার নিয়ে নিল। মাহিম আর বৃষ্টি এক গাড়িতে বসলো। এখন কারোর মুখে কোনো কথা নেই, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। তারপর রাতে গত দিনের ন্যায় মাহিম ছাদের উপর দাঁড়িয়ে আছে। সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল। বাকিরা নিচে চলে গেল। ছাদের উপর দাঁড়িয়ে আছে মাহিম। মাহিম ছাদের উপর দাঁড়িয়ে আছে, এটা অপর পাশের ছাদ থেকে বৃষ্টি দেখতে পেল। তাই বৃষ্টি নিজের ছাদের উপর থেকে নেমে মাহিমের ছাদের উপর চলে আসলো। দুজনের ছাদের উপর চলাচলের জন্য একটি সিঁড়ির ব্যবস্থা আছে, এজন্য বৃষ্টির আসতে বেশি সমস্যা হয়নি। সবাই তো চলে গেছে, আর তুই এখানে কি করছিস? এই তো দাঁড়িয়ে রাতের আকাশটা দেখছি, কিন্তু তুই হুটহাট করে চলে আসিস কেন? আমি যেমনই আসবো, তোর কোনো সমস্যা? কিন্তু তার আগে বল, মায়ার শ্বশুর বাড়িতে গিয়ে ওই মেয়েটার সাথে এত হেসে কথা বলেছিলি কেন? তাছাড়া দুইজন কোথায় ঘুরতে গিয়েছিলি? আমি কোথায় যাব কি যাব না সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়, এখানে তোর নাক গলাতে হবে না। আমি 100 বার নাক গলাবো, তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমার অনেক সমস্যা, কারণ আমি চাই না আমার জীবনে কেউ ইন্টারফেয়ার করুক। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তাই বলে আমার সাথে এমন কেন করছিস? 8 বছর আগেকার ঘটনা তুই এখন মনে রেখেছিস। আর আমি না হয় একটু ভুল করেছি, কিন্তু আমি এখনো তোর জন্য অপেক্ষা করি, কারণ আমি তোকে যে খুব ভালোবাসি আর আমি তোকেই বিয়ে করতে চাই। এই জন্য কত ভালো ভালো পাত্র আমার বাবা নিয়ে আসলেও আমি তাদের ফিরিয়ে দিয়েছি, কিন্তু তুই তো বুঝতেই চাইছিস না।
বৃষ্টি কান্না করতে করতে বলল। বৃষ্টির কান্না দেখে মাহিমের প্রচন্ড খারাপ লাগলো, তবুও সে কিছু বলল না, কারণ মাহিম আর ভালোবাসা বিশ্বাস করে না। তার দুজন কথা বলছিল, এমন সময় নীলা তার মেয়েকে কোলে নিয়ে ছাদে প্রবেশ করলো। কিরে বৃষ্টি, তোরা এত রাতে এখানে কেন? আর তুই কান্না করতেছিস কেন? কান্না করছি কেন তুই সেটা ভালো করেই জানিস। তোর জন্যই আজ আমার সাথে ভালো করে কথা বলে না, আর আমাকে ভালোবাসে না। ও আচ্ছা, আমি যখন তোদের মাঝে ঝামেলা তৈরি করেছি তাহলে আমিই ঠিক করে দেব। বৃষ্টি, তুই আমার মেয়েটাকে নিয়ে একটু ছাদের ওই পাশে যা, আমি মহিমের সাথে কথা বলছি। তুই আর কি কথা বলবি? তুই হয়তো আবার বেশি ঝামেলা পাকিয়ে দিবি, সেটা আমি চাই না। তুই আমার ওপর বিশ্বাস করতে পারিস, যা না মেয়েটাকে নিয়ে ওইদিকে। নীলার রিকোয়েস্ট শুনে বৃষ্টি নীলাকে কোলে নিয়ে অন্যদিকে চলে গেল। নীলা এসে মাহিমের পাশে দাঁড়ালো। ভাই, কিভাবে যে তোর কাছে মাপ চাইবো সেই মুখের ভাষা আমার নেই। এই জন্য তো তুই আসার পরেও আমি হাজার চেষ্টা করে তোর সাথে কথা বলতে পারিনি, কারণ আমার তো সেই মুখই নেই। কিন্তু তবুও তো বলতেই হবে, কারণ তুই যদি মাপ না করিস তাহলে আমি যে মরে যেও শান্তি পাবো না। আর তাছাড়া তোর সাথে যে অন্যায় করেছি সেই অন্যায় আমাকে প্রতি রাতে কুরে কুরে খাচ্ছে। আমি মানছি আমি অনেক জনের সাথে প্রেমের নাটক করেছি, কিন্তু সত্যি তোকে ভালোবাসতাম। তুই যখন আমাকে পাত্তা দিস নাই তখন আমার প্রচণ্ড রাগ হয়েছিল। আমি ভেবেছিলাম ওই কাজটা করার পর হয়তো আমাকে আর তোকে বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমার ওই একটা কাজের জন্য তোকে সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তুই যখন ফিরে এসেছিলি আমি খুব খুশি হয়েছি। আর আমার অপরাধের শাস্তি তুই কেন বৃষ্টিকে দিচ্ছিস? ওই ঘটনার পর বৃষ্টি সব সময় নিজেকে একা রাখত। আমি যখন অনুতপ্ত হয়ে বাড়ির সবাইকে এই ঘটনা বলে দিই তখন বৃষ্টির সত্যিটা জানতে পারে এবং তখন থেকে বৃষ্টি কথা বলা বন্ধ করে দেয় সবার সাথে। বৃষ্টির এমন অবস্থা দেখে সবাই অনেক চিন্তায় পড়ে যায়। বৃষ্টির বাবা রাজা আঙ্কেল বৃষ্টিকে বিয়ে দেওয়ার জন্য অনেক পাত্র নিয়ে এসেছিল, কিন্তু তার কথা একই, যে সে এখন বিয়ে করবে না। দয়া করে তুই মেয়েটাকে আর কষ্ট দিস না, যা শাস্তি দেওয়ার আমাকে দিস। এত কিছু বলার পর যখন মাহিমের মন গলল না, নীলা বুঝে গেল মাহিমের মন গলবে না। তুই হয়তো আমাকে এখনো মাফ করতে পারিসনি, ঠিক আছে, আমি তোর পা ধরছি, তবুও আমাকে মাফ করে দে। আমি আর এই পাপের বোঝা বইতে পারছি না। যখনই পা ধরতে যাবে তখনই মাহিম তাকে আটকিয়ে দিল এবং তাকে বলল, তোর উপর আমার কোনো রাগ অভিমান নেই। তুই গিয়ে বিয়ে করে সুখের শান্তিতে আসিস, এটাই অনেক। তাহলে আমার শাস্তি বৃষ্টিকে কেন দিচ্ছি? সে তো তোকে অনেক ভালোবাসে। আমিও তাকে অনেক ভালোবাসি, কিন্তু ভালোবাসার মানুষ বিশ্বাস না করলে কেমন কষ্ট সেটা আমি তাকে বোঝাতে চেয়েছি। তাকে আর বোঝাতে হবে না, আজকে থেকে মেনে নিবি। যদি এটা না করিস তাহলে বুঝবো তুই এখনো আমাকে ক্ষমা করিসনি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। কি রে নীলা, তোর কি আবার হয়েছে? তোর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়। বৃষ্টি নীরকে নীলার কাছে দিয়ে দিল। নীলা নীরাকে নিয়ে চলে গেল এবং সবার আগে মাহিমকে ইশারা দিল যেন সব কিছু ঠিক করে নেয়। তুই যদি আমাকে ক্ষমা করে দিস আর ভালোবাসা না দিস তাহলে আমি এখান থেকে লাফ দিয়ে সুসাইড করব। আর একবার যদি নিজেকে শেষ করার কথা বলিস তাহলে আমি তোকে থাপড়িয়ে গাল দুটো আরো লাল করে দেব। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে বাঁচব? আমি যখন ঢাকাতে ছিলাম তখন তোর কথা ভেবে সারা দিন গেছে। আমি তো ভেবেছিলাম তোর বিয়ে হয়ে গেছে, কিন্তু যখন এখানে এসে দেখলাম তুই এখনো বিয়ে করিসনি, তখন আমি কতটা খুশি হয়েছিলাম তোকে বলে বোঝাতে পারবো না। তাহলে এতদিন আমার সাথে এমন দুর্ব্যবহার করলি কেন বল? আমি তোকে বোঝাতে চেয়েছিলাম যে ভালোবাসার মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। তাহলে এখন আমাকে মেনে নিবি? জড়িয়ে ধর আমাকে। বৃষ্টির কথা শুনে মাহিম মুচকি হাসলো এবং তাকে জড়িয়ে ধরল। দরজার পাশ থেকে নীলা এসব দেখে মুচকি হেসে নিজের রুমে চলে গেল। তারপর
অন্ধকার রুমে চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসে আছে এক ব্যক্তি, যার সামনে দাঁড়িয়ে আছে 3 জন ব্যক্তি মাথা নিচু করে। দেখে মনে হচ্ছে তারা কোনো অপরাধ করেছে এবং অপরাধদের শাস্তি দেওয়ার জন্য সামনের ব্যক্তিটি বসে আছে। এভাবে মাথা নিচু করে আছিস কেন? তোরা 3 জন থাকতে কিভাবে একজন ব্যক্তি এসে আমার কাছে ব্যাঘাত ঘটায়? আজ পর্যন্ত কেউ আমার কাছে ব্যাঘাত ঘটাতে পারেনি, কিন্তু কে না কে এসে আমার কাছে ব্যাঘাত ঘটিয়েছে। বস, এই লোকটি আপনার টাকা নিয়ে আসছিল। তার থেকে খবর পেয়েছি যে এই কাজটি করেছে রকস্টার দ্য শ্যাডো কিং। আন্ডারওয়ার্ল্ডের কিং হয়েছে কেন এত প্রত্যন্ত এলাকায় আসবে? যার জন্য আমি আমার ধান্দা শহরে না করে এই গ্রামে বসে করছি। আমার মনে হচ্ছে যে কোনো এক পুলিশ অফিসার বা পরিচিত কেউ এমন কাজ করেছে। তাছাড়া আমার কাজের খবর তো MK এর কাছে যাওয়ার কথা না। বস, তোদের কথা শোনার টাইম নেই আমার। যত তাড়াতাড়ি সম্ভব সেই লোকটিকে খুঁজে বের কর যে আমার কাছে ব্যাঘাত ঘটিয়েছে। কোনো কাজে গাফিলতি যেন না হয়, সেই জন্য তোদের 3 জনকে দলের লিডার বানিয়ে দিয়েছি। তবুও তোরা মূর্খের মতন কাজ করিস। আমার সামনে থেকে দূর হয়ে যা। তোদের মুখ আমার দেখতে ইচ্ছে করছে না, অপদার্থের দল। রোলেক্সের আসল বস তার 3 চামচাদের উপর প্রচন্ড রেগে রুম থেকে বের করে দিল। সে যেই হোক না কেন, আমি তাকে খুঁজে বের করে নির্মমভাবে খুন করব। তারপর